দরজায় কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে গেল দুতির। আড়মোড়া ভেঙে দেয়াল ঘড়ির দিকে তাকালো সে। 5:20 এত ভোরে কে ডাকছে তাদের? চোখ মুখে বিরক্তি নিয়ে বিছানা ছেড়ে উঠে দরজা খুলতেই শিপু চৌধুরীকে দেখতে পেল দুতি। নাকের ডগায় চশমা ঝুলিয়ে আড়চোখে সে তাকিয়ে রয়েছে তাদের ঘরের দিকেই। ফ্রেশ হয়ে এদিকটায় এসো। কোথায়? রান্নাঘরে। শিপু চৌধুরীর কথায় কপাল কোঁচকাল দুতি। তবে তা উপেক্ষা করেই শিপু চৌধুরী বললেন, তুমি এই বাড়ির বড় বউ। সারাদিন রন্ধন করে বাইরে বাইরে ঘুরলেই কি দিন যাবে? কেন? দিন কি আমার রন্ধন কমানোর দিকে তাকিয়ে বসে থাকবে? মানে? কিছু না বললাম ঠিক বলেছেন। দিন যাবে না। তুমি আমার সাথে মশকরা করবে না। তোমার আমার সম্পর্ক হাসি তামাশার না। হাই তুলে দুতি বলল, ঠিক আছে, তাড়াতাড়ি এসো, আমি আটা বের করে রেখেছি। তুমি এসে বাদবাকি কাজ সারবে। রোজ সকালের এবং রাতের খাবারের দায়িত্ব এখন থেকে তোমার। আর এটা তোমার শ্বশুরের হুকুম। শ্বশুরের না আপনার? কেশে উঠলেন শিপু চৌধুরী। তীক্ষ্ণ গলায় বললেন, সারাদিন বাপের বাড়ি করলে সংসার গাছে উঠবে। কি আছে বাপের বাড়িতে তোমার? মধু আছে। আমরাও সংসার করেছি স্বামীকে না জানিয়ে, কখনো তো বাপের বাড়িতে পাড়া দেবার কথা ভাবিনি। আমি তো আপনি নই, আমি আপনি হলে কখনোই আমি অন্যের সংসারে ঢুকতাম না, যেমনটা একসময় আপনি ঢুকেছিলেন। শিপু চৌধুরীর মুখের উপর ঘরের দরজা বন্ধ করল দুতি। ধীর পায়ে এগুলো ইশতিয়াকের দিকে। লোকটিকে দেখে কে বলবে হাজারো চাওয়া পাওয়া, মানসিক অশান্তির চোটে তার মনের গহীনে চলছে এক ঢেউয়ের খেলা। শুনছেন? এই যে প্রফেসর সাহেব, শুনছেন? চোখ মেলে দুতির মুখ দেখে বুকের ভেতরটায় প্রশান্তির ছায়া নেমে এল ইশতিয়াকের। ঠোঁটে ফুটল হাসির ঝলক। এভাবেই রোজ সকালে উঠে দুতির ঘুমন্ত মুখের চিত্র দেখে অনায়াসে সে কাটিয়ে দিতে পারবে দিনের পর দিন। যেখানে কয়েক অক্ষরের ঘনিষ্ঠতা শব্দটির কোথাও জায়গা নেই কোথাও। বেকুবের মতো হাসছেন কেন? আমি কি আপনার সঙ্গেও মশকরা করেছি? উঠে বসল ইশতিয়াক। চোখজোড়া ডলতে ডলতে বলল, গুড মর্নিং। গুড মর্নিং না ছাই। উনাকে আপনি কিছু বলেন না কেন? উনি আপনার আম্মাকে কত কথা শোনায়, তারপরও কেন কিছু বলেন না? এর মানে কি আমি ধরে নিতে পারি না আপনি আপনার আম্মাকে ভালোবাসেন না? অবাক হল ইশতিয়াক। কাকে? ছোট মাকে? হ্যাঁ, আমি রান্নাবান্না করতে পারবো না। তার কথা মতো লক্ষ্মী বউ হয়েও চলতে পারবো না। সংসার খেলা আমার সহ্য হয় না। সংসার তোমার কাছে কোনো খেলা মনে হয়? হয় সংসার শব্দটি শুনলেই খেলা ছাড়া দ্বিতীয় কোনো অর্থ আমার মাথায় আসে না। এতই তিক্ত অভিজ্ঞতা ছিল তোমার অতীতের সংসার নিয়ে? তাচ্ছিল্যের সুরে দুতি বলল, অতীতে আমি ঠিকমতো 1 মাসও সংসার করেছি কিনা জানি না, সেখানে তিক্ত অভিজ্ঞতা আসবে কোত্থেকে? তাহলে সংসারের প্রতি এত কেন ক্ষোভ তোমার? আমার নয়, আপনার এবং আপনার পরিবারের সদস্যদের আমার প্রতি প্রচুর লোভ। নয়তো ডিভোর্সি এক মেয়েকে কেন বিয়ে করেছেন আপনি? রাতভর আমার এই শরীর দিয়ে সুখ নেবেন, আর দিনভর কাজের মেয়ের মতো খাটাবেন, এটাই চাওয়া ছিল আপনাদের, তাই না? ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ইশতিয়াক বলল, না, এমন চাওয়া আমার ছিল না। তুমি রান্নাবান্নার ঝামেলায় যাবে না এই তো? আমি ছোট মাকে বলে দেব। তারপর যখন উনি আপনাকে, আপনার মাকে খোঁচা মেরে কথা শোনাবেন তখন? শোনাক, উনি বললেই কি আমি তেমন হয়ে যাব? লম্বা একটা দম ছেড়ে দুতি বলল, জানি না, তবে আমি এসব শুনতে পারি না।
উনি বেশ কদিন আমার সামনে আপনাকে কথা শুনিয়েছেন। কাল রাতে আমার হুটহাট যাওয়া আসা নিয়ে উনি আপনাকে যেসব কথা শুনিয়েছেন সবটাই শুনেছি। উনি কে আমাকে নিয়ে আপনাকে কথা শোনানোর? শান্ত হও দ্যুতি, তুমি রেগে যাচ্ছ। আমি রাখতে চাই আপনার আম্মাকে। উনি কষ্ট দিয়ে নিজের সংসার সাজিয়েছেন। আপনার আম্মা আপনার বাবার প্রতি কতটা বিশ্বাস নিয়ে সংসার সাজিয়েছিলেন জানেন? জানেন না, কারণ পুরুষেরা আবেগপ্রবণ নয়, তারা কাঁদতে জানে না, তবে কাঁদাতে জানে। আমার খুব অসহায় লাগে যখন আপনার আম্মার দিকে তাকাই। কি করে এখনো উনি এই বাড়িতে পড়ে আছেন? মাঝে মাঝে আপনার বাবার মাথায় ভারী কিছু দিয়ে আমার বাড়ি মারতে ইচ্ছে হয়। সে কখনোই পারে না আপনার আম্মার ভালোবাসা নিয়ে খেলার। আমি সহ্য করতে পারি না কোথাও কোনো অন্যায় দেখলে, আমার অস্বস্তি হয়, রুখে দাঁড়াতে ইচ্ছে করে। দ্যুতির চেহারায় অস্বাভাবিকতা দেখে বুকের ভেতরটা হু হু করে উঠল ইশতিয়াকের। এক হাত বাড়িয়ে দ্যুতির কাপা হাত শক্ত করে চেপে ধরল সে। দ্যুতি কাঁদছে, তার মায়ের কষ্টে কাঁদছে। তবে কি কথা সাহিত্যিকগণেরা ঠিকই বলেছেন? মেয়েদের অপ্রকাশিত কষ্টগুলো শুধু অনুভব করতে পারে মেয়েরাই। সকালে রান্নার দায়িত্ব নিয়ে একদফা ঝামেলা হয়ে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। চারিদিকে বেশ নীরব। যে যার ঘরে নিজেদের কাজে ব্যস্ত, হাতের তজবিহ রেখে দীর্ঘশ্বাস ছেড়ে উঠে পড়লেন রেহানা চৌধুরী। বেশ কিছু দিন হল সবসময় বুকের ভেতরটা তার ধরফর করে, হাত পা কাঁপে। দিন কি আর বেশি নেই তার হাতে? ইশতি, বাবা। রেহানা চৌধুরীর ডাকে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল ইশতিয়াক। মায়ের দিকে এগুতে এগুতে বলল, এসো মা। ঘরে প্রবেশ করলেন রেহানা চৌধুরী। আয়নার সামনে দাঁড়ানো দ্যুতির দিকে তাকিয়ে বললেন, তোমরা দুজনেই আমার পাশে একটু বসো, মন দিয়ে আমার কথাগুলো শোনো। চুলে চিরুনি বোলানো বন্ধ করে রেহানা চৌধুরীর পাশে এসে বসল দ্যুতি। বলুন। মা, আমি আজ আছি কাল নেই। আমার মৃত্যুর পর না ইশতিয়াক না ঈশিতা কারো আর এই দুনিয়ায় আপন বলতে কেউ থাকবে না। এটা তো এই কয়দিনে বুঝতে পেরেছ? হু। তোমাকে ইশতিয়াকের বউ করে আনার পেছনে আমার সবচেয়ে বড় কারণ ছিল তোমার স্পষ্টবাদিতা। আমি একদিন দেখেই তোমাকে ছেলের বউ করে আনিনি। ইশতিয়াকের খালু তোমার সম্পর্কে যতটা বলেছে তাতে আমি সন্তুষ্ট ছিলাম। আমি শান্তশিষ্ট স্বভাবের একজন মানুষ। তোমার শ্বশুরি বিয়ের পর বলতেন, ও রেহানা, তুমি তো মাটির মানুষ। গাছের পাতা নড়লেও তুমি নড়ো না। আজও আমি ঠিক তেমনই রয়ে গেছি। শুধু বদলেছে আমাদের সম্পর্কের দূরত্ব। হঠাৎ এসব কথা কেন মা? ইশতিয়াকের প্রশ্নের জবাব দিল না রেহানা চৌধুরী। তিনি আগের সুরেই বললেন, আসলে মানুষের অভ্যাস সহজে পরিবর্তন করা যায় না। আমি যে কঠোর হতে চাইনি তেমনটা নয়, আমি চেয়েছি তবে পারিনি। কিন্তু জানো মা, আমার শক্ত হাত দরকার ছিল, যে হাত আমার ছেলে মেয়ে দুটোকে আঁকড়ে ধরে রাখবে। আমার মন বলছিল, তুমি পারবে। তুমি শক্ত হাতে আমার সংসার, ছেলে মেয়ে সবটা সামাল দিতে পারবে। আর এখনো আমি জানি, আমার মন মিথ্যে বলেনি। তুমি চেষ্টা করলে পারবে। মাথা নেড়ে দ্যুতি বলল, আপনি চাইছেন আমি আপনার সংসারের হাল ধরি? হ্যাঁ। আর আমার জীবন? তার গ্যারান্টি কি? মাঝপথে এসে যে আপনার ছেলে আমায় ছেড়ে দেবে না, তার গ্যারান্টি কি? হতভম্ব হলেন রেহানা চৌধুরী। আমার ছেলে ওমন নয়। আপনার শাশুড়িরও হয়তো আপনার স্বামীর প্রতি এতটুকুই বিশ্বাস ছিল। তবে সে কি তার মান রাখতে পেরেছে? না, আপনি সব সহ্য করে এখানে পড়ে থেকেছেন, তবে আমি নাও পারতে পারি। তখন আমি কোথায় যাব? বাবার বাড়িতে?
যে দেশে বাবার বাড়িতে মেয়েদের শক্ত কোনো জায়গা নেই। গলার স্বর খানিকটা ক্ষীণ হয়ে এল দ্যুতির। অতীত আমায় খুব করে শিখিয়েছে একজন মেয়ে আত্মনির্ভরশীল না হলে সে এই দুনিয়ায় কতটুকু অসহায়। তার উপরে ছায়া না থাকলে তার যাবার জায়গা থাকে না, তার কিছু করার থাকে না, রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের কাছে প্রতিনিয়ত হেনস্থা হতে হয়। এগুলো কি খুব সম্মানের? অবশ্যই না। কিন্তু মা। রেহানা চৌধুরীকে কথা শেষ করার সুযোগ দিল না দ্যুতি। শক্ত গলায় সে বলল, আমি আমার কাজ ছাড়তে পারবো না, সে কাজ ছোট হোক বা বড়। আমি আত্মনির্ভরশীল থাকতে চাই। এসব সংসার খেলায় আমি আগ্রহী না হলেও আপনি চাইলে আমি আপনার সংসারের হাল ধরব, তবে সেক্ষেত্রে আপনাকে শক্ত হতে হবে। অন্যায়কে অন্যায় বলতে হবে। পারবেন বলতে? রেহানা চৌধুরী তাকালেন ইশতিয়াকের দিকে। সেও থমথমে চোখে তাকিয়ে রয়েছে তার দিকেই। বড় আপা তোমায় ইশরাকের আব্বা ডাকে। কথোপকথনের এই পর্যায়ে শিপু চৌধুরী ঘরে ঢুকতেই পরিস্থিতি ক্রমশ ঠান্ডা হয়ে এল। তার দিকে চেয়ে রেহানা চৌধুরী বললেন, তুমি যাও, আমি আসছি। আচ্ছা, আর ইশরাকের বড় ফুপু আসছেন আজ ইশতিয়াকের বউকে দেখতে? ওদের দুইজনকেই বাসায় থাকতে বলেছেন ইশরাকের আব্বা। কথাখানা বলে শিপু চৌধুরী বেরিয়ে যেতেই বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন রেহানা চৌধুরী। কোমরের ব্যথা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগুলেন সে স্বামীর ঘরের দিকে। তার যাত্রাপথের দিকে চেয়ে দ্যুতি বলল, আপনার ফুপু কোথায় থেকে আসছে? পাবনা। কি করবেন তাহলে? ভার্সিটি যাবেন? দেখি তুমি রেডি হয়ে নাও। ইশরাক নিউমার্কেটের ওদিকেই যাবে। যাবার পথে তোমায় ও নামিয়ে দিয়ে যাবে। আজ আমি যাব না। অবাক হল ইশতিয়াক। না গেলে সমস্যা হবে না? সমস্যা হলেও আমার হবে, আপনার তো না। বিছানা ছেড়ে উঠে আলমারির দিকে এগুলো দ্যুতি। নীল রঙের একটি সুতি শাড়ি বের করে তা বিছানায় রেখে বলল, সংসারের হাল ধরতে গেলে প্রথমে গিন্নি হবার চেষ্টা করতে হয়। আর গিন্নি গিন্নি ভাব আনতে শাড়ির উপর কিছু নেই। কথায় আছে না, শাড়িতেই নারী। ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল ইশতিয়াক। মায়ের কথায় এসে তুমি কিছু করো না দ্যুতি, যেদিন তোমার মন বলবে আজ তুমি এই সংসারের হাল ধরতে তৈরি, সেদিনই তুমি হাল ধরবে। মনের কথা শুনে যখন ভালো কিছু পাইনি তখন আজকাল মনের বিরুদ্ধে কাজ করতে ইচ্ছে হয়, কে জানে ভালো কিছু থাকতেও পারে কপালে। দ্যুতির কথার ঘোরপ্যাচ বুঝল না ইশতিয়াক। বালিশের কাছ থেকে ফোন উঠিয়ে মেসেজ চেক করতে করতে বলল, পার্লারের কাজটা বাদ দিল হয় না? দ্যুতি বলল, আমার বাবা আমাকে নিয়ে একসময় বড় স্বপ্ন দেখত, তবে ধীরে ধীরে সময় গড়ানোর সাথে সাথে আমার বাবার স্বপ্ন দেখা কমে গেল। একসময় বাবা আমাকে নিয়ে স্বপ্ন দেখাই বন্ধ করে দিল। বিশ্বাস করুন, আমি যদি এখন বাবাকে 2 পয়সা দিয়েও সাহায্য করতে পারি তাহলে সেটাই হবে আমার প্রাপ্তি। অনেক বড় প্রাপ্তি। তুমি তোমার বাবাকে সাহায্য করো, আত্মনির্ভরশীল হও। আমি কখনোই তোমার এসবে বাধা দেব না, তবে আমি চাই তুমি ভালো কাজ করো। আর আমি জোহরুল ভাইয়ের সাথে তোমার ব্যাপারে কথাও বলেছি। উনি বলেছেন উনি তোমার জন্য জব ম্যানেজ করে দিতে পারবে। ইশতিয়াকের কথা এড়িয়ে যেতেই ঘর ছেড়ে বেরিয়ে এল দ্যুতি। এগুলো রান্নাঘরের দিকে। নিজের হাতে শেষ কবে রান্না করেছিল সে? মনে পড়ছে না। কলেজ থেকে বেরিয়ে গেটের দিকে এগুলো দীপা। দুপুর হয়ে এসেছে, সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে। গরমের উত্তাপে গা জ্বলে উঠছে। ঘেমে নিয়ে উঠছে তার শরীর। রাজশাহীতে কি ঢাকার তুলনায় বেশি গরম পড়ে?
নয়তো তার 20 বছরের জীবনে তো গরমে এতটা তিক্ত বিরক্ত হয়নি সে। ভাবি ও ভাবি, দাঁড়ান না। পিছন থেকে এক বাচ্চার আওয়াজ শুনে থেমে গেল দীপা। ঘাড় ঘুরিয়ে পিছন ফিরতেই বাচ্চাটি বলল, ভাই দিয়েছে ধরুন। অবাক হল দীপা। চোখমুখ কুঁচকে কাগজটি হাতে নিয়ে বলল, কে দিয়েছে এটা? আর ভাবি কে? কোথাও ভুল হচ্ছে তোমার। উহু, আপনিই ভাবি। বলেই দৌড়ে স্থানত্যাগ করল বাচ্চাটি। সেদিকে থেকে নজর সরিয়ে দীপা কাগজটির ভাঁজ খুলতেই দেখতে পেল গোটা গোটা অক্ষরে লেখা 2 লাইন। নীল রঙের জামা পরবে না। আমি চাই না আমার বুচির দিকে সবাই হা করে তাকিয়ে থাকুক। কারণ আমার বুচি শুধুই আমার একান্ত ব্যক্তিগত সম্পদ। বিদ্রোহ দ্রুত ঠোঁটের উপরের জমে থাকা ঘামগুলো মুছে ফেল। নয়তো ইতি। বুচির জামাই। কাগজটি ভাঁজ করে উপরে জমে থাকা ঘাম মুছল দীপা। বুকের ভেতরটা অনবরত কাঁপছে, তার ভয় না অতি উত্তেজনায় বুঝে উঠতে পারছে না সে। তবে কে পাঠালো তাকে চিরকুটটি? দীপা না। চমকে উঠে পাশ ফিরতেই ইশরাককে দেখে ভ্রু কোঁচকাল দীপা। তীক্ষ্ণ সুরে বলল, আপনি আপনি এই চিরকুটটি দিয়েছেন? চিরকুট? কিসের চিরকুট? দেখি। না থাক। থাকবে কেন? দেখি। ব্যাগের চেইন খুলে কাগজের টুকরোটি তাতে রাখল দীপা। কপালের চুল সরিয়ে ইশরাকের দিকে তাকিয়ে বলল, আপনি এখানে কেন? গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছিলাম। আপনার গার্লফ্রেন্ডও আছে? কেন? থাকবে না কেন? আমার চেহারা সুরত দেখেছ? এই চেহারার পেছনে রাস্তাঘাটে কত মেয়ে মরে মরে পড়ে থাকে ধারণা আছে তোমার? একদণ্ড থামল ইশরাক। দীপার মুখের ভঙ্গি বোঝার চেষ্টা করে আবারও বলল, আর তোমার বয়ফ্রেন্ড আছে? না, থাকবেও না। এই থোবরায় বয়ফ্রেন্ড পাওয়ার সম্ভাবনা নেই। মুখে বিষণ্ণতার ছায়া নেমে এল দীপার। ছলছলে চোখ নিয়ে এসে তাকালো ইশরাকের দিকে। কান্না পাচ্ছে তার। লোকটি কেন বাজে মন্তব্য করে তাকে নিয়ে? কেন সবসময় তাকে ছোট করে? সে কি দেখতে এতটাই অসুন্দরী? তবে কেন চিরকুটের মালিকের কাছে নয়? ইশরাকের দিক থেকে নজর সরিয়ে নিল দীপা। পায়ের গতি বৃদ্ধি করে দ্রুত এগুলো নিজের রাস্তায়। চলার পথে লোকটির মুখোমুখি আর হতে চায় না সে, কখনোই চায় না। দুপুর হল দিনের মধ্যভাগ। এ সময়ে মানুষের ভেতর অলসতা চেপে ধরে। কেউ কেউ জ্বলন্ত চোখকে শীতল করতে আশ্রয় নেয় ঘুমের। এই সময় পার্লারে ভিড় কম থাকায় 2টি চেয়ার নিয়ে বারান্দায় এসে বসে বসে ফাঁকা রাস্তার দিকে তাকিয়ে থাকে। মাঝে মাঝে তার শান্ত দুটো চোখ তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে। তবে মুহূর্তেই ভয়ঙ্কর স্বপ্ন দেখে আতকে উঠতে হয় তাকে। সে সময় সহস্রাব্দের নিষ্ঠুরতা তাকে ক্ষত বিক্ষত করে। অনেক সময় অস্থিরতা গ্রাস করে ফেলে, পানি পিপাসা পায়। আজ এই অলস দুপুরে চোখজোড়ায় জ্বলন ধরাতে বিছানায় এসে শরীর মেলে দিল দুটি। ইশতিয়াক ভার্সিটিতে। তার ফুপো এখনো এসে পৌঁছায়নি বাড়িতে। মহিলাটি কেমন হতে পারে? শান্তশিষ্ট না দজ্জাল প্রকৃতির? মনে তার চিত্র অঙ্কন করতে করতে চোখজোড়া বুঝল দুটি। তবে ইশতিয়াকের ফুপুর পরিবর্তে বারবার তার চোখের পাতায় ভেসে উঠল শারজিমের প্রতিচ্ছবি। সে সময় নির্জন সেই বাড়ি শারজিম ছেড়েছিল। হাসানের আনাগোনা যখন খুব বাড়তে শুরু করল তখন সিদ্ধান্ত নিল এবারই ছেড়ে দুটিকে নিয়ে অন্য কোথাও উঠবে সে।
এরই মাঝে এক দুপুরে ঘটল ঘটনা। এক কি দুটোর দিকে দলবল সহ হাসান এসে হানা দিল তাদের বাড়িতে। উপর থেকে তাদের চিৎকার শুনে নিচে নেমে গেল শারজিম। তবে ফিরে এল মাথা ফাটিয়ে। রক্ত আটকে রাখার চেষ্টায় মাথায় হাত চেপে সে দ্যুতির উদ্দেশ্যে বলল, দ্রুত ব্যাগ গুছিয়ে নাও, আমাদের খুব দ্রুত এখান থেকে বেরুতে হবে। কেন কেন তুমি বুঝতে পারছ না? ওই শুয়োরের বাচ্চা বড্ড বার বেড়েছে। ডেটল কোথায় রেখেছ? নড়ল না দ্যুতি। স্থির দৃষ্টিতে বিছানার চাদরের দিকে তাকিয়ে বলল, আসক্ত হয়ে পড়েছে। শুধু শুধু বাধা কেন দিচ্ছ ওদের? তোমাকে ঠকিয়েছে বলে তুমিও ওদের ক্ষুধার্ত রাখতে চাইছ? চোখে মুখে আগুনের ফুলকি নিয়ে চেঁচিয়ে উঠল শারজিম। শালার, আমি ডেটল চাইছি, এটা তোর কানে ঢুকছে না? ডেটল দে। পরিস্থিতি খানিকটা শান্ত হলেই তারা বাড়ি ছাড়ল সন্ধ্যার দিকে। একটি সিএনজি বাড়ির সামনে এনেই দাঁড় করে রেখেছিল শারজিম। অল্প সময়ের মাঝে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র তুলে তাতে উঠে পড়ল দুজনে। ঘণ্টাখানেক সিএনজি চলার পর তা থামল ছোটমোটো একটি বস্তির মাঝে। দ্যুতিকে 2 রুমের একটি টিনসেট বাড়িতে রেখে জিনিসপত্র নামাল শারজিম। তারপর ভাড়া মিটিয়ে একে একে সেগুলো ঘরে রেখে ক্লান্ত সুরে বলল, বেড করব এদিকটায়। আর কাপড় চোপড় আপাতত ব্যাগেই থাক, নামানোর দরকার নেই। ও পাশে ব্যাগ ধরে রেখে দাও। দ্যুতির দিকে চাইল শারজিম। তবে তার দিকে থেকে কোনো সাড়া না পেয়ে সে আবারও বলল, কিছুদিন কষ্ট করে এখানে থাকতে পারবে না? এবারও দ্যুতিকে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হতাশ হল সে। ঘামে ভেজা শার্ট খুলে আরেকটি শার্ট পরতে পরতে বলল, গেটটা লাগিয়ে দাও। দেখি চাল ডাল কিছু নিয়ে আসি, খিচুড়ি করে ফেলো। মুখ খুলল দ্যুতি, আমি রান্না করতে পারবো না। কেন? কি সমস্যা? পারবো না মানে পারবো না? আমাকে এসব দায়িত্ব দিয়ে তুমি কি বোঝাতে চাইছ? তুমি আমার ওয়াইফ, তোমাকে দায়িত্ব আলাদাভাবে দিতে কেন হবে? ওয়াইফ? একটা বছর অন্যের শরীরের ঝাঁজ মেটাতে দিয়ে আজ মনে পড়ল আমি তোমার ওয়াইফ? দ্যুতি, চেঁচিও না। আমি শুধু রান্না নয়, তোমার কোনো দায়িত্বই পালন করব না। তুমি পালন করবে না? করব না, কখনোই করব না। এগিয়ে এল শারজিম। দ্যুতির গালে কষিয়ে এক চড় বসিয়ে দিয়েই চেঁচিয়ে উঠল সে, তুই করবি, তুই সব করবি। তোকে করতে হবে। না করলে কি করবি? আমায় মারবি? মার। তুই রাঁধবি না? না না না। গেট খুলে বেরিয়ে গেল শারজিম। ফিরল রাত 1টার দিকে হাতে 2টো পরোটা নিয়ে। শার্ট খুলে হাত মুখ ধুয়ে মেঝেতে বসে দ্যুতির উদ্দেশ্যে বলল, এসো খেয়ে নাও। একটি চাদর পেতে শুয়েছিল দ্যুতি। শারজিমের ডাক কানে এলেও নড়ল না সে। চুপচাপ পড়ে রইল সেখানে। ক্রিয়া প্রতিক্রিয়া জিনিসটি আজকাল টানে না তাকে। হয়তো বুকভর্তি কষ্ট নিয়ে থাকতে থাকতে মৃত্যু ঘটেছে তার ভেতরের প্রতিক্রিয়া নামক এক সত্তার। প্রতিবেলায় বাইরে থেকে খাবার আনতে শুরু করল শারজিম। তবে তার ক্ষোভের মূল্য রাতে ঠিকভাবেই দ্যুতির কাছ থেকে আদায় করতে শুরু করল। আগের মতো শত হাত শরীরে পড়ে না দ্যুতির। পরে খুব পরিচিত এক হাতের আঁচড়, যা না তাকে ভালোবাসার চরম সাগরে ডুবিয়ে নিয়ে যায়, না তার শরীরে জাগায় শিহরণ। মৃত মানুষের মতো চুপচাপ পড়ে থাকে সে। কখনো বা চেঁচিয়ে উঠে বলে, আজ না। মাঝে মাঝে ছাড় দেয় শারজিম। নীরবে ঘুমিয়ে পড়ে রাতের কোনো এক প্রহরে। আবার কখনো দ্যুতির উঁচুস্বরের সঙ্গে পাল্লা দিয়ে চেঁচামেচি শুরু করে। হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ে তার আধমরা শরীরের উপর। তবে সময় বদলে গেল নতুন বাড়িতে উঠার 5 মাস পর। ভর দুপুরে গেটের আওয়াজ শুনে গেট খুলে হতভম্ব হল দ্যুতি আলাউদ্দিন খন্দকারকে দেখে। বাবা ভুল দেখছে না তো সে? 5 মাস পর চোখের জল আবারও ফেলল দ্যুতি।
আলাউদ্দিন খন্দকারের পায়ে মাথা ঠেকিয়ে ঢুকরে কেঁদে উঠল সে। মেয়েকে উঠিয়ে আলাউদ্দিন খন্দকার থমথমে গলায় বললেন, ওই ছেলে বাড়িতে আছে? না, নেই। তাহলে চল। চোখ ভর্তি পানি এবং মুখে একরাশ বিস্ময় নিয়ে দ্যুতি বলল, কোথায়? বাড়িতে। কিন্তু শারজিম? ও আমাকে আবারও ওর কাছে নিয়ে আসবে বাবা। আসবে না, আমি আনতে দিব না। একদণ্ড দেরি করল না দ্যুতি। সেই অবস্থায় বেরিয়ে পড়ল আলাউদ্দিন খন্দকারের সাথে। ইশতিয়াকের কথা বা দাও, এখন ইশরাকের কথা ভাবো। আমি যে আমার এক ভাস্তিকে মনে মনে ইশতিয়াকের জন্য ঠিক করে রেখেছিলাম, এখন ভাবছি তার সাথে ইশরাকের বিয়ের কথা আগাই। কি বলো শিপু? সোফায় বসে লিলি বেগমের প্রশ্নের জবাবে শিপু চৌধুরী বললেন, আপনার পছন্দ হলে আপনি এগোন। আমি ভাই সবার মতামত নিয়েই আমার ছেলের বিয়ে দেব। একা গিয়ে হুটহাট ছেলের বিয়ের দেবার মতো মানুষ আমি নই। কথোপকথনের এই পর্যায়ে সোফা ছেড়ে উঠে পড়ল দ্যুতি। ইশতিয়াকের ফুপু লিলি বেগমের কাছ থেকে বিদায় নিয়ে এগুলো শোবার ঘরের দিকে। শিপু চৌধুরীর উস্কানিমূলক কথাবার্তা একদম সহ্য হয় না তার। শরীর জ্বলে উঠে, ইচ্ছে হয় দুটো কঠিন কথা তাকে শুনিয়ে দিতে। ঘরে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখে নিল সে। তারপর সামান্য দূরত্ব রেখে বিছানায় ইশতিয়াকের পাশে শরীর মেলে দিল। ঘুম ঘুম পাচ্ছে তার। দুপুরে কিছুক্ষণের জন্য তন্দ্রাচ্ছন্ন হলেও অতীতের স্মৃতির খেলা ঘুমের রাজ্যে পৌঁছাতে দেয়নি তাকে। ফুপু কি করে? চোখজোড়া বুজে ইশতিয়াকের প্রশ্নের জবাবে দ্যুতি বলল, গল্প। মা কোথায়? ওখানেই। ছোট মাও? হ্যাঁ, এতক্ষণ ছিল না। উনি আসতেই আমি উঠে আসলাম। ওভাবে উঠে আসলে? ফুপু আবার কি না কি ভাবল। ভাবুক। পাশ ফিরল ইশতিয়াক। ফুল স্পিডে ফ্যান চললেও নাক ঘেমে উঠেছে দ্যুতির। নিঃশ্বাসের দরুন উঠানামা করছে তার শরীর। নীল শাড়ির ফাঁকে বেরিয়ে রয়েছে ফর্সা গলার থাক। নিঃশ্বাস ভারী হয়ে এল ইয়াহতিয়াকের। ক্ষীণ স্বরে দ্যুতিকে ডেকে উঠল সে। দ্যুতি। হু। গরুর মাংসটা অসাধারণ হয়েছিল। অনেক দিন পর রেঁধেছি। আপনার ভালো লেগেছে? হ্যাঁ। ধন্যবাদ। দ্যুতি। হু। শাড়ি পরা তোমার দণ্ডনীয় অপরাধ। আজ তোমার থেকে শাড়ি পরার উপর আমি 144 ধারা জারি করলাম। চোখ মেলল দ্যুতি। ইশতিয়াকের দিকে তাকিয়ে হেসে উঠল সে। প্রফেসর সাহেব, দেখছি আজ কবিসাহিত্যিকদের মতো কথা বলছেন। আজকাল লেখালেখিও চলে নাকি হুম? খানিকটা এগিয়ে এল ইশতিয়াক। মৃদু হেসে সেও বলল, না, ওসব সাধ্য আমার নেই। তবে আমার অনুরোধ, তুমি কখনোই নীল শাড়ি পরে আমার সামনে আসবে না। কেন? জানেন এই নীল শাড়িটি আমি লাস্ট কবে পরেছিলাম? উহু। ইন্টারে থাকতে। আমাদের কলেজের নবীন বরণের দিনে। এই শাড়িটিই ছিল আমাকে বাবার কিনে দেয়া প্রথম শাড়ি। এত আগের শাড়ি? হ্যাঁ, আমি সেদিন রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলাম। সাইদ স্যার আমার গানে অভিভূত হয়ে বলেছিলেন, তুমি একদিন অনেক বড় হবে দ্যুতি। চোখজোড়া ঝাপসা হয়ে এল দ্যুতির। সে বয়সে অনেক বড় হয়েছে, তবে তাকে নিয়ে গর্ব করে বুক ফুলে উঠেনি কারো। বিপরীতে তাদের হতে হয়েছে হেনস্তা। শুনতে হয়েছে নানান বাজে কথা। দ্যুতির চোখের দিকে চেয়ে বুকের ভেতর ঠু হু করে উঠল ইশতিয়াকের। খানিকটা এগিয়ে দ্যুতির হাত শক্ত করে চেপে ধরল। মেয়েটির চোখের পানি একদম সহ্য করতে পারে না সে। সেই স্যার আমাকে দেখলে এখন মুখ ফিরিয়ে নেয় কেন নেয় বলতে পারবেন? আমাকে দেখলেই কি খুব খারাপ মেয়ে মনে হয়? খুব ঘেন্না করে?
এক হাতে দ্যুতিকে আঁকড়ে ধরে তার মাথায় ঠোঁট ছোঁয়ালো ইশতিয়াক। ক্ষীণ স্বরে বলল, একদম না। খানিকক্ষণ ইশতিয়াকের বুকে মাথা রাখার পর মনের ভেতরের অস্থিরতা ধীরে ধীরে কমে এল দ্যুতির। তবে নিজেকে ইশতিয়াকের বাহুডোরে আবিষ্কার করে এক অদ্ভুত অনুভূতিতে ভরে উঠল তার মন। মাথা উঠিয়ে ইশতিয়াকের দিকে তাকাল সে। সদ্যজাত এক শিশুর মতো পরম ভালোবাসার সঙ্গে জড়িয়ে ধরে রয়েছে তাকে ইশতিয়াক। চোখে তার স্পষ্ট ফুটে উঠেছে অজস্র ভালোবাসা। আপনি কেন আমার সাথে রাগারাগি করেন না? আপনার আমার সাথে রাগারাগি করা উচিত। দ্যুতি প্রশ্নের জবাব না দিয়ে তাকে আরো নিবিড়ভাবে বুকে চেপে ধরল ইশতিয়াক। নিষিদ্ধ এক চাওয়া পাওয়া বারবার মাথা চাড়া দিয়ে উঠছে তার মনে। সকল বারণ ভেঙে ডুব দিতে ইচ্ছে হচ্ছে দ্যুতির গহীনে। মনের ভেতরে চলা তুফানের কাছে সকল বাধা হার মেনে দ্যুতিকে বিছানায় শুইয়ে দিয়ে নিজের শরীরের ভর তার উপর ছেড়ে দিল ইশতিয়াক। ক্ষীণ স্বরে বলল, ভালোবাসার মানুষটিকে কষ্ট দেয়া যায় না দ্যুতি। পুরো শরীর শীতল হয়ে এল দ্যুতির। চোখজোড়া বুজে সে সজোরে কিছু নিঃশ্বাস ছেড়ে বলল, আমি ভালো মেয়ে নই। সে কথা মাথায় ঢুকল তার ইশতিয়াকের। মাতাল চোখে দ্যুতির শাড়ির আঁচল ফেলে গলায় ঠোঁট ডোবাল সে। এক নিমিষেই তার মনের সকল জল্পনা কল্পনা ভয় কেটে সেখানে প্রবেশ করল একরাশ ভালো লাগা, যা তাকে ধীরে ধীরে পৌঁছে দিতে লাগল নামহীন এক সুখের রাজ্যে। দ্যুতির নাক, মুখ, ঠোঁট, কপাল, বুকে অসংখ্য চুমুতে ভরিয়ে দিল ইশতিয়াক। ধীরে ধীরে আরও খানিকটা নিচে নামতেই হাত কেঁপে উঠল তার। আতঙ্কিত গলায় সে বলল, কিসের দাগ এটি? দ্যুতির তলপেটে 4.6 ইঞ্চির মতো সেলাইয়ের দাগ, যা লালচে হয়ে খানিকটা ফুলে রয়েছে। তারই চারিপাশে কিছু ফাটা দাগ। লাইটের আলোয় তা স্পষ্ট হয়ে ফুটে উঠতেই চোখ বড় বড় হয়ে এল ইশতিয়াকের। অস্থির গলায় সে আবারও বলল, এই দাগ কিসের দ্যুতি? ঘোর কাটল দ্যুতির। লম্বা কিছু দম ছেড়ে শাড়ির আঁচল টেনে গায়ে তুলে উঠে বসল সে। কষ্ট হচ্ছে, তার বুকের ভেতরটা ভারী হয়ে আসছে। আবারও সেই পুরুষের ডাকেই ধরা দিতে যাচ্ছিল সে। চোখজোড়া তার জলে ঝাপসা হয়ে এল। কাপা গলায় সে বলল, সিজারের দাগ মানে? তোমার বাচ্চা আছে? না, নেই। এবারে বিস্ময়ের চরম শেখরে পৌঁছে গেল ইশতিয়াক। নেই? তাহলে সিজারের দাগ? আমি শুধুমাত্র পৃথিবীতে একটি প্রাণ এনেছি, ভূমিষ্ঠ করেছি। তবে আমি কারো মা নই। আমার কোনো বাচ্চা নেই। কি বলছো এসব তুমি? দ্যুতি, আমাদের সম্পর্ক যেভাবেই শুরু হোক, অন্তত মিথ্যা দিয়ে শুরু হয়েছিল না। অবশ্যই আমি মিথ্যা বলিনি, আমি ডিভোর্সি। তা আমি জানিয়েছি। তবে আমি কারো মা নই, আমি রতির মা নই। রতি? দ্যুতির বড় ভাইয়ের মেয়ে, কিন্তু দ্যুতির তার নাম কেন নিচ্ছে? তবে কি রতিই দ্যুতির মেয়ে? বুঝে উঠতে পারল না ইশতিয়াক। মনের ভেতর চলছে তার এক বিশাল ঝড়। দ্যুতি তাকে মিথ্যা বলেছে? 6 মাসের পেট নিয়ে যখন বড় ভাবির সাথে খালার বাসায় গেলাম, তখন আমি মুক্ত। বয়ে বেড়ানো অনর্থক এক সম্পর্ক, সমাজের কিছু জঘন্য মানুষ, সকল কিছুর হাত থেকে আমি মুক্ত। খালা আমায় বলতো, বাচ্চাটা না ফেলে রুনাকে দিয়ে দেয়ার সিদ্ধান্ত ঠিক নিয়েছিস তুই। মেয়েটা আমার মা হওয়ায় অক্ষম, আল্লাহ তোর ভালো করবে। জীবনে তুই যা হারিয়েছিস, সব একদিন ফিরে পাবি। তখন আমি শুনতাম, আমাকে নিয়ে বড় ভাবির অস্থিরতা বুঝতে পারতাম। তার মুখের উজ্জ্বলতা বারবার আমায় স্মরণ করিয়ে দিত, মা হওয়ায় ঠিক কতটা খুশি সে। রতি যখন পৃথিবীর বুকে আসার জন্য একদম প্রস্তুত, তখনই আমার ব্যথা উঠল। ব্যথার তীব্রতায় ছটফট করছিলাম আমি।
ডাক্তার আমায় বারবার বলছিল, পুশ করো পুশ করো। আমি পারছিলাম না। শক্তিতে আমার কুলোচ্ছিল না। এরপর যখন আমি যুদ্ধের শেষ পর্যায়ে এসে ক্লান্ত, ক্ষত বিক্ষত হয়ে পড়লাম, তখন শুনতে পেলাম ডাক্তার বড়ভাবিকে বলছে, উনি পুশ করতে পারছেন না, দ্রুত সিজার করতে হবে। ভেতরে একদম পানি নেই, এভাবে আর কিছুক্ষণ থাকলে বাচ্চার বাঁচার সম্ভাবনা নেই। ভাবি সে সময় আমার দিকে এগিয়ে এল, মাথায় হাত বুলিয়ে বলল, সিজার করবি? চোখ ভর্তি জল নিয়েই আমি ম্লান হাসলাম। বললাম, তোমার বাচ্চা। তুমি জানো রতি আমার মেয়ে নয়, রতি বড় ভাই ভাবির মেয়ে। আমি কখনোই ওকে মায়ের আদর দেইনি, না কখনো নিজের মেয়ের চোখে দেখেছি। ইশতিয়াকের ভাবনার ঘরে দ্যুতির কথাগুলো পৌঁছাল না। সে ভাবছে প্রতি রাতে আসা ফোন কল নিয়ে। এতদিন তার মনের ভেতর একটি আশা ছিল, দ্যুতি তো ডিভোর্সের ব্যাপারে তার কাছে কিছু লুকোয়নি। তার সাথে দ্যুতির সম্পর্ক এলোমেলো হলেও সে তার প্রতি ছিল বিশ্বস্ত, তবে আজ প্রথম মনে হচ্ছে তার ভাবনা মিথ্যে। দ্যুতি বিশ্বস্ত নয়, দ্যুতি লুকিয়েছে, অনেক কিছু লুকিয়েছে তার কাছ থেকে। শরীরের কাটা দাগ সকলের চোখে পড়লেও মনের কাটা দাগ কারো চোখে পড়ে না, কেউ দেখতে পায় না মনের দিক থেকে ঠিক কতটুকু ক্ষতবিক্ষত সে। দ্যুতির কথার পিঠে ইশতিয়াক শান্ত গলায় বলল, তুমি আমায় সেদিন কেন জানাওনি? আমি ডিভোর্সি, আর তা আমি জানিয়েছিলাম। আর রতি, ও তোমার আর শারজিমের বাচ্চা নয়? ইশতিয়াকের মুখ থেকে শারজিমের নাম শুনতেই হাতের মুঠ শক্ত করে চেপে ধরল দ্যুতি। একজন পুরুষ সর্বদা খোঁজে একটি নিখুঁত নারী দেহ, তাদের ভেতর ভালোবাসা বলতে কিছু থাকে না, থাকে শুধুই শারীরিক চাহিদা। খানিকক্ষণ আগে ইশতিয়াকের চোখে যা ছিল তা শুধুই ছিল তাকে নিজের করে পাওয়ার কামনা। নিজেকে সামলে নিল দ্যুতি, কঠিন গলায় বলল, কেন? সেদিন জানলে আর আমায় বিয়ে করতেন না? এক মেয়ের মা ওভাবে শরীরের সুখ দিতে পারে না যা একটা কচি মেয়ে দিতে পারে। দ্যুতির সে প্রশ্নের জবাব না দিয়ে ইশতিয়াক বলল, তোমার আমাকে জানানো উচিত। দ্যুতি, তোমার ফ্যামিলি কিভাবে তারা নিশ্চুপ থাকল? তারা এটা কেন ভাবল না? এসব আমি একদিন না একদিন জানতে পারবই। আপনি কেন একদিনের দেখায় বিয়ে করলেন? আমার সম্পর্কে খোঁজ খবর নেওয়া আপনার উচিত ছিল না? জানি না, আমি এসব ডিজার্ভ করি না। আমি একদম ডিজার্ভ করি না। কেন ডিজার্ভ করেন না? এক মেয়ের মা বলে? আপনার শরীরের অত্যাধিক ঝাঁজ মেটাতে পারব না বলে? রাগে কপালের দুই পাশের রগ দপদপ করে উঠল ইশতিয়াকের। সব কথায় বারে বারে কেন এই মেয়ে শরীর টেনে আনে? একটি সম্পর্ক টিকিয়ে রাখতে কি শরীরই সব? একদম বাজে কথা বলবে না তুমি। যার তার সাথে থেকে এসে তাদের ক্ষোভ আমার উপর ঝাড়তে পারো না। তুমি যাদের সাথে থেকেছ তারা আর আমি এক নই। এক মুহূর্তের জন্য চমকে গেলেও পর মুহূর্তেই ক্ষেপে গেলে দ্যুতি। তার সামনে সাধু সেজে নিচে নিচে এত দূরে গিয়েছে ইশতিয়াক। তার অতীত ঘেটে সত্য মিথ্যা যাচাই না করে তা নিয়ে কথা শোনাচ্ছে। চেঁচিয়ে উঠল দ্যুতি, কাদের সাথে থেকেছি আমি? কাদের সাথে থেকেছি? হাসানুর রহমান, রুবাইয়াত হোসেন, আরমান শেখ, ফজলে রাব্বি, নুরুল উদ্দিন কারা এরা? কি সম্পর্ক এদের সাথে তোমার? অস্বীকার করতে পারবে তুমি ওদের সাথে থাকোনি? কেন করব অস্বীকার? শুয়েছি আমি ওদের সাথে, ভবিষ্যতেও শুভ। তাতে কি করবেন আপনি? আপনি নিজে খুব সাধু। তাথই আপনার ছাত্রী নয়? শিক্ষক হয়ে ছাত্রীর সাথে আপনি প্রেম করেননি? আপনার প্রতি আমার কোনো এক্সপেকটেশন ছিল না, এজন্য সব শুনেও চুপচাপ থেকেছি। আমার অতীত নিয়ে না ঘেঁটে নিজের অতীত নিজে দেখুন। আপনি নিজের ইচ্ছেতে আমাকে বিয়ে করেছিলেন, আমি বলিনি বিয়ে করে আপনি আমায় উদ্ধার করুন।
কঠিন কিছু কথা মুখে আসলেও দাঁতে দাঁত চেপে বিছানা ছেড়ে উঠে ঘরের বাইরে বেরিয়ে এল ইশতিয়াক। রাগ হচ্ছে তার নিজের প্রতি। কেন সে বিয়ে করেছিল দ্যুতিকে? এই দিন দেখার আশায়? হৃৎস্পন্দন ক্রমশ বেড়ে গেল তার। শ্বাসপ্রশ্বাস ঘন হয়ে এল। চিপের কোনা বেয়ে গড়িয়ে পড়ল ঘামের ধারা তীব্রভাবে। আজ সে অনুভব করতে পারছে দ্যুতি তার জন্য সঠিক ছিল না। সন্ধ্যা নেমে এসেছে, অনেকক্ষণ হল। এখনো বাসায় ফেরেনি ইশতিয়াক। সেই যে ভোর থাকতে বেরিয়ে গেছে, আর ফেরেনি সে। ওদিকে দ্যুতিও আজ বেরোয়নি নিজের ঘর ছেড়ে। কিছু কি হয়েছে তাদের মাঝে? কপাল কুঁচকে গেল লিলি বেগমের। চায়ের কাপে চুমুক দিয়ে সে বলল, কিছু হয়েছে নাকি দুজনের? নামাজ শেষে একসাথে বসে চা খাচ্ছিলেন সকলে মিলে। লিলি বেগমের প্রশ্নে সবার মাঝ থেকে শিপু চৌধুরী বলে উঠলেন, কাদের? ইশতিয়াক আর ওর বউয়ের। সারাদিন আজ ঘর থেকে বেরুল না ওর বউ। এমনই করে কাল আপনি এসেছিলেন জন্য আপনাকে দেখাতে একটু বেরিয়েছিল। তাছাড়া একদম বেরোই না, সারাদিন বাইরে বাইরে ঘোরে। আর সন্ধ্যায় হুটহাট বাপের বাড়িতে চলে যায়। আপনার ভাই যে এবাড়ির গার্ডিয়ান, তাকেও মানে না বলে যায় না কিছু। বলো কি? এ মেয়ে তো দেখছি পাকা বেয়াদব। রেহানা এই মেয়েকে কোত্থেকে ধরে এনেছ? রেহানা চৌধুরীর দিকে তাকিয়ে লিলি বেগম প্রশ্নটি করতেই চুপসে পড়লেন তিনি। কিছু বলার জন্য মুখ খুলতেই বেজে উঠল কলিং বেল। ইশতিয়াক এল বোধ হয়। দরজা খুলে ইশতিয়াকের পরিবর্তে অপরিচিত এক লোককে দেখে ভ্রু কুঁচকে ফেললেন শিপু চৌধুরী। কে আপনি? কাকে চাই? ইশতিয়াক সাহেবের ওয়াইফ বাসায় আছেন? আছেন। আপনি কে? ভেতরে চলুন, বসে বলি। ভয় পাবেন না, চলুন। চোখমুখ কুঁচকে সরে দাঁড়াতেই লোকটি প্রবেশ করল ভেতরে। ড্রয়িং রুমে বসা বাড়ির বাকি সদস্যর দিকে এগিয়ে যেতে যেতে বলল, বাহ, সকলেই উপস্থিত আছেন দেখছি, ইশতিয়াক সাহেব নেই? চায়ের কাপ টেবিলে রেখে উঠে দাঁড়ালেন ইকবাল চৌধুরী। বললেন, ঠিক চিনলাম না আপনাকে। কে উনি? শিপু? জানি না, ইশতিয়াকের বউয়ের কাছে এসেছে। আসুন আসুন, বসুন, বৌমাকে ডাকো। শিপু। ইকবাল চৌধুরীর কথায় ড্রয়িং রুম থেকে নড়লেন না শিপু চৌধুরী। তার মন বলছে খুব খারাপ কিছু ঘটতে যাচ্ছে শীঘ্রই। ছেলে বিয়ে করালেন অথচ খোঁজখবর নিয়ে দেখলেন না মেয়ের চরিত্র কেমন, মেয়ে কেমন ফ্যামিলি বিলং করে, মেয়ের কোনো বিভৎস অতীত আছে কিনা। ভ্রু কোঁচকালেন ইকবাল চৌধুরী। লোকটির দিকে তাকিয়ে বললেন, মানে? আপনার বৌমার কথা বলছিলাম। আপনার বৌমা শুধু আপনার ছেলের নয়, আমি ছাড়াও একাধিক লোকের শয্যাসঙ্গী হয়েছেন। মুখ সামলে কথা বলুন। কি বলছেন এসব আপনি? মানতে কষ্ট হচ্ছে? তাহলে ডাকুন ওকে। বলুন হাসান ওরফে হাসানুর রহমানকে চেনে কিনা, কোনো একসময় তার শয্যাসঙ্গী হয়েছিল কিনা। পুরো ঘরজুড়ে নেমে এল বিস্ময়ের ছায়া। উপস্থিত সকলে চাওয়াচাওয়ি শুরু করল একে অপরের দিকে। জ্যৈষ্ঠ মাস, চারিদিকে ভাবসা গরম। মাঝে মাঝে দমকা বাতাস বইলেও অসহনীয় এই গরমের কাছে তা খুবই নগণ্য। দীর্ঘশ্বাস ছেড়ে ব্যালকনির গ্রিলে পিঠ ঠেকিয়ে চোখজোড়া বুঝল দ্যুতি। ইশতিয়াকের প্রতি তার কোনো আশা আকাঙ্ক্ষা না থাকলেও বুকের ভেতরটায় কিছু একটা গতরাত থেকে ভেঙে গুড়িয়ে পড়ছে। প্রচুর কষ্ট হচ্ছে নিঃশ্বাস ফেলতে। ঘর ছেড়ে বাইরে এসে পড়ে থাকো কেন সারাদিন? চোখ মেলে শিপু চৌধুরীকে দেখল দ্যুতি। তবে কোনো উত্তর না দিয়ে পেছনে ফিরে আকাশের দিকে তাকাল সে। এই মহিলাকে কেন যেন একদম সহ্য হয় না তার। তোমার সাথে একজন দেখা এসেছে।
তাড়াতাড়ি এসো এসো। আমার সাথে? হ্যাঁ এসো তো। ভ্রু কুঁচকে শিপু চৌধুরীর পিছু পিছু ড্রয়িং রুমে প্রবেশ করতেই ভূত দেখার মতো চমকে গেল দুটি। হাত পা অসাড় হয়ে এল তার। চোখের সামনে ভেসে উঠল হাত পা বেঁধে তার উপর চালানো নির্মম অত্যাচারের দৃশ্য। কানে এসে ঠেকতে লাগল একের পর এক তীক্ষ্ণ ধ্বনি। তুমি ওকে চেনো? উত্তর দাও, কি বলছে ও এসব? উত্তর কেন দিচ্ছ না? তাহলে কি ও যা বলছে সব সত্যি? রেহানা, আমি তোমায় বারবার বলেছিলাম নিজের হাতে নিজের ছেলের জীবন নষ্ট করলে তুমি। এখন করাও সংসার এই দুচরিত্র মেয়েকে নিয়ে। ইকবাল চৌধুরী থামতেই লিলি বেগম বললেন, বিয়ে করাবা দেখে শুনে করাবা না। এত বড় মিথ্যা কথা। এই মেয়ের বাবা মাই বা কেমন? তাদের বুক কাঁপল না এত বড় মিথ্যা বলে মেয়ে বিয়ে দিতে? মেয়ের নাকি বিয়েও হয়েছিল, বিয়ের পর স্বামীর সাথে মিলে দেহ ব্যবসায় নেমেছিল। ছি ছি। পাশ থেকে শিপু চৌধুরী বললেন, এখন কথা বলো না কেন? অন্য সময় তো কথায় তোমার সাথে পারা যায় না, আজ মুখ খুলছ না কেন? উত্তর দাও, আমাদের সাথে এত বড় প্রতারণা করার সাহস কিভাবে পেলে তোমরা? মানহানির মামলা খেলে মুখ খুলবে? মামলা টামলা রাখো, এই ধুরবাজ মেয়েকে বাড়ি থেকে বের করো। ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করো। চোখজোড়া ঝাপসা হয়ে এল দুতির। অজস্র কষ্ট এসে গলা চেপে ধরল। কিছু বলতে গিয়েও আওয়াজ বেরুল না তার গলা দিয়ে। বাবা কোথায়? হাসান, সংসার নামক এক ভয়ঙ্কর খেলার হাত থেকে বাঁচতে জীবনের এই মোড়ে এসে আবারও যে তার বাবাকেই প্রয়োজন। ও বাবা, তুমি কোথায়? চোখের কোনা বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়তেই চুলের মুঠোয় একজোড়া হাতের স্পর্শে আতকে উঠল দুতি। যা কিছু বুঝে উঠার আগেই তাকে টেনে নিয়ে এল দরজার বাইরে। রাতের অন্ধকারে নির্জন রাস্তা ধরে হেঁটে চলছে ইশতিয়াক। গরমের উত্তাপে ঘেমে উঠেছে তার পুরো শরীর। মনের ভেতরে চলছে নানান জল্পনা কল্পনা। পায়ে একদম শক্তি পাচ্ছে না। ধীরে ধীরে তা অবশ হয়ে আসছে দুতি তাকে মিথ্যা বলেনি। তবে লুকিয়েছে। লুকিয়েছে শব্দটিও সঠিক নয়, দুতির কাছে জানতে চাইলে অবশ্যই দুতি তাকে সবটা খুলে বলত। দুতির স্বভাবের সাথে মিথ্যাবাদী শব্দটি একদম যায় না। দীর্ঘশ্বাস ছাড়ল ইশতিয়াক। রাত অনেক হয়ে এসেছে। দ্রুত তার বাড়ি ফেরা উচিত। তবে যেতে ইচ্ছে হচ্ছে না ওই বাড়িতে। মুখোমুখি হতে ইচ্ছে হচ্ছে না দুতির। ঠিক ভুল বিবেচনা প্রত্যেকের নজরের উপর নির্ভর করে। হয়তো দুতি ভুল, তবে পরিস্থিতি তার প্রতিকূলে ছিল। একজন নারী হিসেবে নিজের ইচ্ছেতে পুরুষদের কাছে শরীর বিলিয়ে বেড়ানোর মতো মেয়ে সে নয়। দুতির চরিত্র জানতে বুঝতে তার কাছে একটি দিনই যথেষ্ট ছিল। তার নিজের উপরে তাথইকে নিয়ে যেমন মিথ্যা অভিযোগ উঠেছে, হতে পারে দুতির উপর দেয়া অভিযোগগুলোও মিথ্যা। তাথই যেদিন তাকে নিয়ে সিন ক্রিয়েট করতে চাইছিল, সেদিনই তার বোঝা উচিত ছিল মেয়েটি মারাত্মক রকমের ঝামেলা বাঁধাতে পারে। তবে দুতির সাথে দেখা করে তার মনে আজেবাজে কথা ঢুকিয়ে দেওয়ার মতো সাহস কিভাবে পেল মেয়েটি? সে চুপচাপ থাকে বলে? ছাত্রীদের সম্মানের চোখে দেখে বলে? আরও একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এল ইশতিয়াকের বুক চিরে। হাত ঘড়িতে সময় দেখে গেট খুলে ভেতরে ঢুকল সে। মনের ভেতরের অস্থিরতা তার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। শ্বাসপ্রশ্বাস ঘন হয়ে আসছে। শেষে কি বলে জানিস? বলে আমি বাবার কাছে যাব। কি পরিমাণের বেলজ্জা বেহায়া হলে এই কথা বলতে পারে তা একবার ভাব। ইশতিয়াককে পাশে বসিয়ে লিলি বেগম সন্ধ্যায় ঘটা ঘটনার সঙ্গে আরও খানিকটা যুক্ত করতেই পাশ থেকে শিপু চৌধুরী বললেন। শেষে যখন লিলি আপা বলল, এই ধুরবাজ মেয়েকে বাড়ি থেকে বের করে দাও, তখন তেজ দেখিয়ে বের হয়ে গেল সে। খোঁজ খবর নিয়ে বিয়ে করবি না? আজ এক লোক এসেছিল,
কাল আরেকজন আসবে। এগুলো ওদের ব্যবসা, শরীর বেচেই খায় এরা। একবার হয়েছিল কি, তোর ফুপা রাতে বের হয়েছিল বাজার করতে। ঈদের আগের রাতের কথা। বিরক্ত হল ইশরাক, ভ্রু কুঁচকে বলল, এখন ওসব রাখো, ভাবিকে নিয়ে কথা হচ্ছিল, ওতেই থাকো। আমার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে, ভাবি ওমন মেয়ে না। দরাজ গলায় শিপু চৌধুরী বললেন, তুই কি জানিস? কখনো ওর সাথে বসে দুটো কথা বলেছিস যে ও কেমন না কেমন, তা তুই জেনে উদ্ধার করেছিস? ভাবির সাথে কথা না হলেও ভাবির ফ্যামিলির সাথে হয়েছে, যথেষ্ট ভদ্র ফ্যামিলির মেয়ে ভাবি। ভদ্র ফ্যামিলি হলে এসব লুকিয়ে তোর ভাইয়ের কাঁধে ঝুলিয়ে কেন দিয়েছে চরিত্রহীন ওই মেয়েকে? ওসব ভাষা কেন ইউজ করছো মা? তাছাড়া হাসানুর রহমান নামে যে লোকটি এসেছিল, ও তোমাদের কোনো প্রমাণ দেখিয়েছে? নাকি তার মুখের কথাতেই বিশ্বাস করে তোমরা ভাবিকে চরিত্রহীনের ট্যাগ লাগিয়ে দিয়েছ? তো বিশ্বাস করব না? মেয়েটাকে বারবার তোর আব্বা জিজ্ঞেস করছিল চেনে কিনা বা লোকটি সত্য বলছে কিনা। বারবার জিজ্ঞেস করছিল, তবে ওই ধুরবাজ মেয়ের মুখে কোনো কথা ছিল না। যদি মিথ্যাই হতো তাহলে কি চুপ করে থাকতো ও? তাই বলে বাড়ি থেকে বের করে দেবে? অপেক্ষা করতে। ভাইয়া আসলে তারপর কোনো সিদ্ধান্তে পৌঁছানো যেত। যাই করুক না কেন উনি হাজার হলেও ভাইয়ার ওয়াইফ তো। ইশরাকের কথায় খেকিয়ে উঠলেন লিলি বেগম। আমরা কি বের করেছি নাকি? নিজে থেকেই গেছে, দেখ গিয়ে, বাড়ি না ফিরে ওই হাসানের সাথেই কোথাও গেছে। কথোপকথনের এই পর্যায়ে সোফা ছেড়ে উঠে পড়ল ইশতিয়াক। বুকের ভেতরটা তার ব্যথায় চিন চিন করছে, চোখজোড়া জ্বলছে, হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবেসে ফেলেছে সে মেয়েটিকে। ক্ষণিকের জন্য তাকে ভুল মনে হলেও মন বারে বারে তাকে স্মরণ করিয়ে দিচ্ছে হয়তো দ্যুতির ছিল কোনো প্রতিবন্ধকতা। ঘরে ঢুকে দরজা লক করে বিছানার দিকে এগুলো ইশতিয়াক। আজ দ্যুতি নেই, না বিছানায় তার অস্তিত্ব রয়েছে আর না ব্যালকনিতে। শেষমেশ সবটা এভাবে এলো পরিবারের সামনে। এখন কিভাবে সামলাবে সে সবটা? তাছাড়া দ্যুতি সত্যিই বেরিয়ে গেল বাড়ি ছেড়ে। তার উপর আস্থা রেখে সামান্য সময় অপেক্ষা করতে পারল না? আর মুখই বা খুলল না কেন সে? কেন নিজের দিকটা সকলের সামনে রাখল না? তবে কি দ্যুতি নিজের ইচ্ছেতেই তার শরীর সঁপে দিত মানুষ নামক কিছু অমানুষদের হাতে? ক্যাসেটে গান ছেড়ে বিছানায় শরীর মেলে দিল দ্যুতি। বাড়িতে এসেছে সে ঘণ্টাখানেক হল। এরই মাঝে রুনাকে সবটা খুলেও বলেছে। সব শুনে রুনা চুপচাপ চলে গেছে তার ঘর ছেড়ে। রতি কাঁদছিল বোধহয়, নয়তো এতটা নীরব কেন ছিল সে? শারজিমকে ছেড়ে আলাউদ্দিন খন্দকারের সাথে বাড়ি ফিরে আসার কিছু দিনের মাথায় জানতে পেরেছিল সে সন্তান সম্ভবা। প্রচুর ভেঙে পড়েছিল সেদিন। কি করবে ভেবে পাচ্ছিল না। শারজিমের সন্তান বয়ে বেড়ানোর ইচ্ছা বা মনমানসিকতা তার ছিল না। ওদিকে দ্যুতিকে ফিরিয়ে নেয়ার জন্য তার বাড়িতে এসে শারজিমের করা অত্যাচার দিনকে দিন অসহনীয় হয়ে পড়ছিল। তবে তার হাতে ক্ষমতা না থাকা এবং দ্যুতির বাবার ছায়া মেয়ের মাথায় থাকার ফলে তেমন কিছু করে উঠতেও পারছিল না শারজিম। হঠাৎই দ্যুতির বাড়ির সামনে এসে পাগলের মতো আচরণ করত শারজিম। রাস্তায় এসে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকত, গালিগালাজ করত। মাঝে মাঝে আলাউদ্দিন খন্দকার এলাকার পুলিশ ডেকে তাকে কিছুদিনের জন্য জেলে পুরত। তবে এতে তার আচরণে সামান্যও প্রভাব পড়ত না। এরই মাঝে খবর এল রুনার জরায়ুর থলি প্রচুর ছোট, বাচ্চা ধারণ করার মতো সে জায়গা পর্যাপ্ত নয়। সে সময়ই দ্যুতি বাচ্চা ফেলে দেওয়ার সিদ্ধান্ত ছেড়ে দিল। আলাউদ্দিন খন্দকারের কাছে গিয়ে সব কথা খুলে বলতেই তিনি খানিকক্ষণ নীরবে থাকলেন।
তারপর দোদুলকে ডেকে জানতে চাইলেন তাদের এতে সমস্যা আছে। ততদিনে পুরো পাড়ায় ছড়িয়ে পড়েছে দুতিকে দিয়ে দেহ ব্যবসা করানোর খবর। রাত বাড়তেই এক দুজন করে এসে ভিড় জমাচ্ছে বাড়ির সামনে। মাতাল হয়ে রেট জানিয়ে চিৎকার চেঁচামেচি করছে। পুরো পাড়ায় ছি ছি পড়ে গেছে। শেষে পরিস্থিতি বিবেচনা করে আলাউদ্দিন খন্দকার সিদ্ধান্ত নিলেন দুতিকে রুনার বাবার বাড়িতে পাঠিয়ে দেবার। তার সাথে যাবে রুনা এবং সেখানেই বাচ্চা হবে, আর বাচ্চার পরিচয় হবে রুনা এবং দোদুলেরও পরিচয়। এতে যেমন শারজিমের কানে পৌঁছাবে না তার বাচ্চার খবর, তেমন দুতি এবং শারজিমের বিচ্ছেদের পথেও কোনো বাধা আসবে না। কেননা দুতিকে নিয়ে বাড়িতে ফেরার পর থেকেই শারজিমের সাথে তার বিচ্ছেদের জন্য পিছে লেগে পড়েছিলেন আলাউদ্দিন খন্দকার। তবে হয়ে উঠছিল না শারজিমের কারণে। তাই শেষমেশ তাকে আশ্রয় নিতে হল নারী নির্যাতন আইনের, যা দুতিকে বিচ্ছেদের মতো একটি সুসংবাদ এনেও দিল খুব দ্রুত। আপু ভাইয়ারা এসেছে, তোকে ডাকে। দীপার ডাকে অতীতের স্মৃতিচারণ ছেড়ে বাস্তবে ফিরে এল দুতি। লম্বা একটি দম ছেড়ে এগুলো দীপার পিছু পিছু। আমি তোমাকে বলেছিলাম সবকিছু ইশতিয়াকদের খুলে বলো, তাতে বিয়ে হলে হতো, না হলে না হতো, অন্তত আজ এই দিন তো দেখতে হতো না। দিদারের কথার পিঠে দোদুল বলল, বিয়ে হয়েছিল, বাচ্চা আছে, এইটুকু বললে ধীরে ধীরে অনেক কথাই বেরিয়ে আসত। পরে দেখা যেত কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়েছে, গেলে যেত। আমি যেই বিয়েটার কথা বলেছিলাম ওটা দিল কি হতো? অন্তত মিথ্যার আশ্রয় নিতে হতো না। পাগল হয়েছিস তুই? তোর কলিগের বাবার বয়স কত হতে পারে ধারণা আছে তোর? আমরা কি মরে গেছি যে এক পা কবরের মাঝে দেয়া এক বুড়োর হাতে দুতিকে তুলে দেব? বেঁচে থেকেই বা কি করতে পারছ? একটা বিয়ে এনেছ কখনো? তোমাদের ভুলের কারণে আজ সব গেল। আগে যা বুড়োর সাথে বিয়ে এসেছে এখন আর তাও আসবে না। দুভাইয়ের কথোপকথনের মাঝে বাদ সাধল রুনা। তোমরা চুপ কর, এখন যা হবার তা তো হয়েই গেছে। ভুল কমবেশি আমাদের সবারই ছিল। দুতি যেখানে বিয়েশাদিতে নিজেকে জোড়াতে চাইছিল না সেখানে ওকে আবার বিয়ে দেয়াটা আমাদের ভুল হয়েছে। দোদুল বলল, ভুল কেন হবে? দুতির বয়সী বা কত যে সারা জীবন এভাবে পড়ে থাকতে হবে? তাছাড়া দীপাও আছে এ বাড়িতে। সারা জীবন ওকে নিয়ে ভাবতে ভাবতে দীপার কথা ভুলে গেলে চলবে না। মুখ খুলল নিতাও। দুতির প্রতি অসন্তোষ প্রকাশ করে সে বলল, যা ভুল করেছিল দুতি করেছিল, তার শাস্তি দীপা কেন পাবে? মেয়েটাকে অন্যায় না করে গাজীপুরে কম হেনস্থা হতে হয়নি। বাড়ি থেকে বেরুতে পারত না ও। বেরুলেই একদল মানুষ রেট টেট দিয়ে একাকার করে ফেলত। ও কেন এসব সইবে? ও কি ওইসব কাজ করেছিল? বিরক্ত সুরে দিলরুবা খন্দকার বললেন, ওসব কাজ বলতে কি বোঝাতে চাইছ? দুতি কি ইচ্ছে করে ওসব করত? কে জানে মা। আমি তো সামনে ছিলাম না, দড়ি দিয়ে বেঁধেই রাখত না, নিজের ইচ্ছেতেই করত, তা কিভাবে বলি? নিতার কথায় পুরো ঘরজুড়ে নেমে এল স্তব্ধতা। পরিস্থিতি সামলাতে রুনা বলল, নিতা তুমি যাও, ঘরে যাও। আমি কেন যাব? এই মেয়ের জন্য আমাকেও কম সাফার করতে হয়নি। আমার বাপের বাড়ির কাছে আমাকে কতটা ছোট হতে হয়েছে ধারণা আছে তোমার? ধারণা করে কি লাভ? আমরা বোধহয় আমাদের বিষয়বস্তু ছেড়ে সরে যাচ্ছি। এখন ইশতিয়াকের পরিবারের সাথে কিভাবে কথা বলবেন সেটা বলুন বাবা। এতক্ষণ শূন্য দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে নীরবে সকলের কথোপকথন শুনে যাচ্ছিলেন আলাউদ্দিন খন্দকার। তবে রুনা প্রশ্নটি করতেই নড়েচড়ে বসলেন তিনি। ক্ষীণ স্বরে বললেন, আমি মাফ চাইব, আমার ভুল ছিল। দরকার পড়লে পায়ে ধরে মাফ চাইব। না, তুমি মাফ চাইবে না।
তুমি কিছু বলনি তো উনারাও কেন খোঁজ নেয়নি? হঠাৎ দুতি মুখ খুলতেই দিলরুবা ধমকে উঠল তাকে। চুপ কর তুই। মা, ওরা আমায় চুলের মুঠো ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাদের ভুল ছিল বলেই। ওদের ভুল ছিল না? বাবা, তুমি কোথাও যাবে না। আমার কসম লাগে তুমি ওদের কাছে মাফ চাইবে না। ঢুকরে কেঁদে উঠল দুতি। এগিয়ে এসে আলাউদ্দিন খন্দকারের পা জড়িয়ে ধরে আর্তনাদ করে উঠল সে। আমাকে নিয়ে কখনো তুমি গর্বে বুক ফুলিয়ে কাউকে কিছু বলতে পারোনি, আমার জন্য কখনো সুখের দেখা পাওনি, আমার জন্য তোমাকে অপমানিত হতে হয়েছে, আমি তোমার কোনো স্বপ্ন পূরণ করতে পারিনি। আজ আবারও আমার জন্য তুমি অপমানিত হবে না বাবা। ওরা তোমাকে কিছু বলার সুযোগ দিবে না, ওরা তোমাকেও বাড়ি থেকে বের করে দেবে। কিন্তু মা, আমি ইশতিয়াকের সাথে কথা বলি। না, বলবে না তুমি উনার সাথে কোনো কথা। উনিও তোমাকে অপমান করবে। তো তোমার কি ধান্দা? সারা জীবন এই বাড়িতে পড়ে থাকার? দিদার, তোমাকে বলেছিলাম না এই পাড়াতেও আমরা থাকতে পারবো না। দুদিন যেতে দাও, এসব ছড়িয়ে যাবে পুরো পাড়ায়। গা জ্বলে উঠল নিতার। দাঁতে দাঁত চেপে সে কথাটি বলতেই রুনা থামিয়ে দিল তাকে। নিতা, তুমি চুপ করো। বারবার কি চুপ করো লাগিয়েছ? তুমি চুপ করো, মাঙ্গনার উপর খাও দাও তো তাই কোনো হিসাব পাও না। এতই যখন ননদের উপর দরদ তখন তুমি পালবে এই বেশ্যাটাকে। দিদারের ঘাড়ে দেবে না। মুখের ভাষা ঠিক করো। কাকে বলছো তুমি বেশ্যা? আপন মানুষ হয়েই তুমি এই কথা বললে পরেরা কেন বলবে না? মিথ্যা কিছু বলেছি? তো সত্য বলেছ। থাক, তোমার সাথে কথা বলে আমি মুখ নষ্ট করব না। দুতি যে অবস্থার মধ্যে দিয়ে গেছে, আমি দোয়া করি তুমি একদিন হলেও সেই অবস্থায় পড়ো। সেদিন আমিও দেখব নিজেকে বেশ্যার কাতারে না ধর্ষিতার কাতারে ফেলো তুমি। রক্ত গরম হয়ে উঠল নিতার। চেঁচিয়ে উঠল সে। বদদোয়া দিচ্ছ? আমায় বদদোয়া দিচ্ছ? এই দিদার শুনলে তোমার ভাবি কি বলল? তবে দিদারের দিক থেকে কোনো সাড়া পেল না নিতা। চোখজোড়া তার ঝাপসা হয়ে এল। কাকে বিয়ে করেছে সে? একটি পুতুলকে, যার স্ত্রীর পক্ষ নিয়ে একটি কথা বলারও সাহস নেই। বড় বড় পা ফেলে নিজের ঘরে ফিরে এল নিতা। রাগে কষ্টে বুকের ভেতরটা ঝাঁঝরা হয়ে যাচ্ছে তার। তাকে নিয়ে এত বড় কথা বলার পরও কেন মুখ খুলল না কেউ? কে রুনা? তাকে নিয়ে এত বড় কথা বলার সাহস পায় কিভাবে সে? নিজের ফোন খুঁজতে শুরু করল নিতা। পায়ের রক্ত মাথায় উঠে গেছে তার। এ বাড়ির অবস্থা নাজেহাল না করা পর্যন্ত শান্তি পাবে না সে। ফোন হাতে নিয়ে কন্ট্যাক্ট লিস্ট ঘেটে শারজিমের নাম্বার বের করল নিতা। অপর পাশ থেকে না ধরা পর্যন্ত কল দেয়া শুরু করল একের পর এক। শারজিম বলছো? জি, আপনি কে? আমি যেই হই আমার কথা মন দিয়ে শোনো। তোমার আর দুতির একটি মেয়ে আছে। মানে? কি বলছেন এসব? কে আপনি? বিশ্বাস হচ্ছে না তোমার? তাহলে এসো, আমি তোমায় ঠিকানা পাঠিয়ে দিচ্ছি। এসে নিজের চোখেই মেয়েকে দেখে যাও। থম ধরে খানিকক্ষণ বসে রইল শারজিম। কানের ভেতর দিয়ে তার গরম বাতাস বেরুচ্ছে। চোখজোড়া বারে বারে ঝাপসা হয়ে আসছে। তার একটি মেয়েও আছে? তবে কেন দুতি জানায়নি তাকে? এতই কি খারাপ সে? তার কাছ থেকে মুক্তি পাবার জন্য দুতি এতটাই উতলা হয়ে উঠেছিল যে মেয়ের খবরটিও চেপে গেছে? না, কোথাও ভুল হচ্ছে। দুতি অবশ্যই জানাতো তাকে। তবে কেন জানালো না?
নিজের মনকে প্রশ্ন করতেই অস্থিরতা ঘিরে ফেলল তাকে। এমন কি হতে পারে মেয়েটি তার এবং দ্যুতির নয়? না, সম্ভাবনা নেই। কারণ 1 বছরে দ্যুতির সাথে যাই হোক না কেন সবাই ছিল এই বিষয়ে প্রচুর সচেতন। নিজের বাচ্চা অন্য এক মেয়ের পেটে দেওয়ার মতো বোকামি তারা কখনোই করবে না। তাছাড়া ওই 1 বছরে যদি দ্যুতি কনসিভ করত তাহলে পরবর্তী 5 মাসে তার সঙ্গে থাকার সময় তা অবশ্যই প্রকাশ পেত এবং সে নিজেও দ্যুতির পরিবর্তন বুঝতে পারত। হঠাৎ ফোনে মেসেজের টোন আসতেই স্ক্রিনের দিকে তাকালো শারজিম। বছর 2-এর মতো একটি শ্যামবর্ণের বাচ্চা। ফোকলা দাঁত বের করে ফিকফিক করে হাসছে সে। বুকের ভেতরটা টিপটিপ করে উঠল শারজিমের। দ্যুতির সঙ্গে পরবর্তী 5 মাস বসবাসের মাথায় সে কোনো প্রোটেকশন ব্যবহার করেনি। তাকে নিয়ে দ্যুতির মাঝের জোরতা কাটাতে সে মনে প্রাণে চাইছিল তাদের মাঝে একটি প্রাণ আসুক। সেই প্রাণ এসেছে, তবে তার অনুপস্থিতিতে। দ্যুতির নজরে দেখলে শারজিম তার জীবনের এক অভিশাপ, যে তার একটি সহজ স্বাভাবিক জীবন কেড়ে নিয়েছে। দিয়েছে ঘুণে ধরা এমন জীবন, যে জীবনে তার শরীর জীবিত থাকলেও তার ভেতরের আত্মা মৃত। তবে পরবর্তীতে শারজিম তা ক্ষণে ক্ষণে উপলব্ধি করেছে অনুতপ্ত ছিল সে। তবে তার এই অনুতপ্ততা অনুধাবন করতে পারেনি দ্যুতি। অবশ্য পারেনি নাকি চায়নি সেটি আজও তার অজানা। সে আপ্রাণ চেষ্টা করেছিল তার করা অন্যায় থেকে দ্যুতিকে রক্ষা করার। নিয়ে পালিয়েছিল তার বিছানো জাল থেকেই দ্যুতিকে সুরক্ষিত রাখতে। তবে দ্যুতি ততদিনে এক মূর্তিতে পরিণত হয়ে গিয়েছিল। তার মুখে ছিল না হাসি, মনে ছিল না কোনো অনুভূতি। সে দিত না কোনো প্রতিক্রিয়া। তবে শারজিম থামেনি, চেষ্টা চালিয়ে গেছে। বারে বারে শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে চেয়েছে, শুধু এই ভেবে শারীরিক দিক দিয়ে হলেও দ্যুতি যেন স্বাভাবিক হয়ে আসে। তবে অতীতের ঘা তাকে এতটাই জখম করে তুলেছিল যে শারীরিক মিলনেও কোনো প্রতিক্রিয়া দেখায়নি দ্যুতি। কখনো কখনো তার এই চেষ্টা দড়ি হিসেবে দ্যুতির গলায় শক্তভাবে আঁকড়ে ধরেছে। বিরক্ত হয়েছে সে, চিৎকার চেঁচামেচি করেছে, কেঁদেছে, নানান বাজে কথাও শুনিয়েছে। বিপরীতে চুপ করে থাকেনি শারজিম নিজেও। দ্যুতির কথার প্রত্যুত্তরে তুইতকারি করেছে, গালাগাল করেছে। কখনো বা হাত উঠিয়েছেও তার শরীরে। ক্রোধ জিনিসটি প্রচুর ভয়ঙ্কর এক বদভ্যাস, যা না সে সেদিন আয়ত্তে রাখতে পারত আর না আজ পারে। লোকে পাগল বলতো তাকে। দ্যুতি ফেলে চলে যাবার পর থেকে পাগলের মতোই কাজকর্ম শুরু করেছিল সে। রাত বিরেতে সে দ্যুতিদের বাড়ির সামনে দাঁড়িয়ে থেকেছে। দ্যুতির জন্য চিৎকার করেছে। এ নিয়ে কত রাত নির্ঘুমে তার বাড়ির সামনে দাঁড়িয়ে থেকেছে সে হিসেব নেই। শেষ সুযোগ চেয়ে দ্যুতির বাবার পা পর্যন্ত ধরেছে, তবে তাতেও মন গলেনি দ্যুতির। এই করতে করতেই মাঝে একদিন হাসানের সাথে দেখা হয়ে গেল তার। গাড়ি থেকে নেমে চোখে সানগ্লাস পরে সে বলল, আরে, তোকেই তো খুঁজছিলাম, কি খবর তোর? যে ময়নারে আমাদের কাছ থেকে লুকাই রাখলি সেই ময়নাই শেষে তোর খাঁচা থেকে উড়াল দিল। উত্তর দিল না শারজিম। তাকে এড়িয়ে যেতে চাইতেন, তার কাঁধে হাত রাখল হাসান। তোর ময়নার গোমর আজ ফাঁস হয়ে যাবে, লোক পাঠাই দিছি। এতক্ষণে হয়তো পুরো পাড়ায় ছড়াইও গেছে। ওই পাড়ায় যতগুলা বাড়ি নাই ততগুলা লোকেরে টাকার বিনিময়ে শরীর দিয়ে শান্তি দিত দ্যুতি বাজারি মেয়েছেলে। কথাটি বলে হাসান থুতু ফেলতেই তার কলার চেপে ধরল শারজিম। ক্ষিপ্ত গলায় বলল, কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কি করে এসব করার? শান্ত গলায় হাসান বলল, শোন, ও তোকে চায় না, দুজনে আয় হাত মেলায়। তারপর ওই বেশ্যার জায়গা দেখাই দেই। আমার মুখে থুতু দেয়া শালিরে আমি যে সুখ দিছি তার আর কোনো চ্যাটের বাল দিছে কিনা সন্দেহ। মুখ সামলে কথা বল, ও আমার স্ত্রী।
হেসে উঠল হাসান। স্ত্রী, দেন গো টু হেল মাই বয়। আর তর্কে গেল না শারজিম। দ্রুত এক বাসে উঠে দ্যুতিদের বাড়ির সামনে আসতেই বর্ষর এক জটলা দেখতে পেল। কয়েক কদম এগিয়ে গিয়ে কি হচ্ছে বোঝার চেষ্টা করতেই জানতে পারল হাসান তার কাজ খুব সূক্ষ্মভাবে করে ফেলেছে। তাদের বিচ্ছেদের পর বেশ কিছুদিন জেলে বন্দী ছিল সে। তার মা তাকে জেল থেকে বের করিয়ে আনার পর দ্যুতির খোঁজে আবারও যখন সে গিয়েছিল তাদের বাড়িতে, তখন আর খোঁজ পায়নি তার। সে সময় ভেঙে পড়েছিল সে। নেশার পরিমাণ প্রচুর বাড়িয়ে দিয়েছিল, যার শেষ পরিণতি হিসেবে 1 বছরের মতো রিহাব সেন্টারেও ছিল সে। এতে তার জীবন অনেকটা স্বাভাবিক হয়ে এলেও এখনও দ্যুতির ছায়া প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায় তাকে। শুনছেন? আম্মা ডাকে। সামিহার ডাকে অতীতের স্মৃতিচারণ ছেড়ে বেরিয়ে এল শারজিম। এক নজর সামিহার দিকে তাকিয়েই সে দ্রুত পায় এগুলো মহিমা বেগমের ঘরের দিকে। আমার মেয়ে আছে মা, আমার একটি মেয়ে আছে। হঠাৎ শারজিম তার পায়ে সে জড়িয়ে ধরে কেঁদে উঠতেই চোখমুখ কুঁচকে ফেললেন মহিমা বেগম। মেয়ে আছে মানে? আমার আর দ্যুতির মেয়ে আছে। চোখ কপালে উঠে গেল মহিমা বেগমের। হতভম্ব হয়ে সে বললেন, এসব বাজে কথা কে বলেছে তোকে? বাজে কথা না, বিশ্বাস না হলে তুমি দেখো। মহিমা বেগমের সামনে ফোন মেলে ধরতেই উদ্বিগ্ন গলায় তিনি বললেন, কোথাও ভুল হচ্ছে বাবা, কোথাও ভুল হচ্ছে না মা। আমি যাব রাজশাহী, আমি আমার মেয়েকে দেখব। না, তুই কোথাও যাবি না, আমি যাব। আমি আমার মেয়েকে নয়তো মা আমি মারা যাব। শারজিমের অস্বাভাবিকতা নজর এড়াল না মহিমা বেগমের। হাত পা থরথরিয়ে কাঁপা শুরু হয়েছে তার। এখনই কি জ্ঞান হারাবে সে? চিৎকার করে সামিহাকে ডেকে উঠলেন মহিমা বেগম। অসুস্থ ছেলের শরীর আঁকড়ে ধরতে ধরতে বললেন, বৌমা জলদি পানি নিয়ে এসো। শারজিমের আবারও আগের মতো শরীর খারাপ হয়ে গেছে। ভার্সিটি যাচ্ছিস? রেহানা চৌধুরীর ডাকে তার দিকে ফিরল ইশতিয়াক। রাতে বেশ কয়েকবার তাকে ডাকতে এসেছিলেন তিনি, তবে সে খোলেনি দরজা আর না শুনেছে তার কোনো কথা। পুরো রাত সে নিজেকে দিয়েছে, নিজেকে বুঝিয়েছে, দ্যুতিকে বোঝার চেষ্টা করেছে, নিজের মনের সাথে করেছে যুদ্ধ, যাতে রাত শেষে সে চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে, ভেঙে পড়েছে তার মনের ভেতরের তৈরি বিশাল এক ঘর। ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল ইশতিয়াক। শার্টিং করাই মন দিয়ে বলল, হ্যাঁ, আসার সময় তুই দ্যুতিকে সাথে করে নিয়ে আসবি। এক মুহূর্তের জন্য হতভম্ব হল ইশতিয়াক। গত রাত থেকে দ্যুতিকে নিয়ে প্রচুর কথা শুনতে হয়েছে রেহানা চৌধুরীকে। পরিবারের কোনো সদস্যদের কাছ থেকে মতামত না নিয়ে বোনের জামাইয়ের কথায় দ্যুতির মতো এক অসভ্য মেয়েকে ভদ্র পরিবারের বউ করে আনায় শুনতে হয়েছে নানান কথা। তারপরও তিনি বলছেন দ্যুতিকে এ বাড়িতে নিয়ে আসতে। মায়ের পাশে এসে বসল ইশতিয়াক। তার দুহাত নিজের হাতের মাঝে বন্দি করে ক্ষীণ স্বরে বলল, দ্যুতি আমায় বিয়ের দিনই বলে দিয়েছিল ও ডিভোর্সি। তবে ইশতিয়াক একে একে পুরো ঘটনা রেহানা চৌধুরীকে খুলে বলতেই তার মুখের রং পরিবর্তন হয়ে এল। চোখে মুখে ফুটল একরাশ কষ্টের আভাস। এ কেমন পরিস্থিতিতে আমি ফেলে দিলাম তোকে? শিপু ঠিক বলছিল, আমি তোর পুরো জীবন নষ্ট করে দিলাম। উনি ঠিক বলেনি, তুমি আমার ভালো চেয়েছ। কোনো মাই তার সন্তানের খারাপ চাইতে পারে না। আমি অজান্তে হলেও তোর খারাপ করে ফেলেছি রে বাবা। দ্যুতি বিবাহিত, বাচ্চা আছে, ওর অতীত আছে, এসব কিছুই কি জানতো না তোর খালু? এ কি করলেন উনি আমাদের সাথে? সে প্রশ্নের জবাব দিল না ইশতিয়াক। শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল মেঝের দিকে।
বুকের ভেতরের ব্যথা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তার প্রতিটি স্পন্দন চিৎকার করে ডাকছে দ্যুতিকে। কাল দ্যুতি চুপ ছিল, কিন্তু আজ ওকে উত্তর দিতে হবে। আমার প্রতিটি প্রশ্নের উত্তর আজকে ওর দিতে হবে। আমি বিশ্বাস করে ওকে এই বাড়ির বউ করে এনেছিলাম, ও আমার বিশ্বাসের অমর্যাদা করতে পারে না। ও আমাকে মিথ্যা বলতে পারে না। দ্যুতি তো মিথ্যা বলেনি, সত্যও তো বলেনি। ওকে আমি আমার বুকের মাঝে কোথায় জায়গা দিয়েছিলাম? জানিস? জানিস না? রেহানা চৌধুরীর চোখের পানি মুছে দিল ইশতিয়াক। তার হাত আরো শক্ত করে চেপে ধরে বলল, সব ঠিক হয়ে যাবে মা। এত কিছুর পর কিভাবে সব ঠিক হবে? আমার এখনো মন মানছে না দ্যুতি খারাপ মেয়ে। বারবার মন বলছে এসবের পেছনে অবশ্যই কিছু আছে, আর আমি সেই কিছুটাই জানতে চাই। ভার্সিটি শেষে তুই ওদের বাড়িতে যা, আমি ওর বাবার সাথে কথা বলবো। আমাদের দ্রুত একসাথে বসে এর একটা বিহিত করা উচিত। মায়ের কথার পিঠে বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাস গোপন করল ইশতিয়াক। দ্যুতি কি আসবে? এ বাড়ি ছেড়ে যে নিজের ইচ্ছেতে বেরিয়ে গেছে, সে কি তার ইচ্ছের মূল্য দেবে? যে মেয়ে নিজের উপরে কারো কর্তৃত্ব ফলানোকে অপছন্দ করে, আসবে না দ্যুতি। তার জ্যেষ্ঠ ইন্দ্রিয় বারবার বলছে দ্যুতি আসবে না। বাস থেকে নেমে একটি রিকশা ডেকে ঠিকানা দেখিয়ে তাতে উঠে পড়লেন মহিমা বেগম। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে। ভর দুপুরের চড়া রোদ গায়ে এসে লাগছে তার। তীব্র এই রোদের প্রখরতায় গায়ে জ্বালা ধরলেও রিকশার হুড তুলল না মহিমা বেগম। রাশভারী চোখে তাকিয়ে রইল পিচ ঢালা রাস্তার দিকে। শারজিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রাতে মেয়ের জন্য চিৎকার করে করে সমস্ত শরীরে উত্তেজনা অতি দ্রুত ছড়িয়ে পড়ায় বারবার জ্ঞান হারাচ্ছিল। শেষে চোখ উল্টে শরীরে খিঁচুনি উঠায় তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তবে দ্যুতি কি বুঝবে সেসব? বুঝবে না। শারজিমের অসুস্থতায় তার কিছু যাবে আসবে না। দেবে না তার মেয়েকে শারজিমকে এক পলক দেখানোর জন্য। খাবার টেবিলে সকলে একসাথে খেতে বসেছিল আলাউদ্দিন খন্দকারেরা। হঠাৎ গেটের আওয়াজ পাওয়ায় খাবার ছেড়ে উঠে পড়ল রুনা। দরজা খুলে বয়স্ক এক মহিলাকে দেখে বলল, কাকে চাইছেন? দ্যুতি আছে? আছে। আপনি কে? আমি শারজিমের আম্মা। থম ধরে দাঁড়িয়ে রইল রুনা। মহিলাকে ভেতরে নিয়ে যাওয়া ঠিক হবে কিনা বুঝে উঠতে পারল না সে। কে এসেছে রুনা? ভেতর থেকে দিলরুবা খন্দকারের ডাকে হুঁশ হল রুনার। গেট লাগিয়ে মহিমা বেগমকে সাথে নিয়ে এসে এগুলো খাবার ঘরের দিকে। রুনার পিছু পিছু মহিমা বেগমকে ঘরে ঢুকতে দেখে ভূত দেখার মতো চমকে উঠল দ্যুতি। ভাতের থালা থেকে হাত উঠিয়ে দাঁড়িয়ে পড়ল সে। অবিশ্বাসের সুরে বলল, আপনি? মৃদু হাসলেন মহিমা বেগম। দ্যুতি দিকে এগুতে এগুতে বললেন, ভালো আছো? প্রশ্নটির জবাব দ্যুতি না দিলেও কপাল কুঁচকে গেল উপস্থিত সকলের। রুনার দিকে তাকিয়ে আলাউদ্দিন খন্দকার বললেন, কে ইনি? আমি শারজিমের আম্মা। দ্যুতির সাথে আমার কিছু কথা ছিল। রেগে গেলেন আলাউদ্দিন খন্দকার। আপনি এখানে কেন এসেছেন? কে আপনাকে আসার সাহস দিয়েছে? বেরিয়ে যান বলছি, এখনই বেরিয়ে যান। আমি দ্যুতির সাথে কথা না বলে কোথাও যাব না। শুধু 20টা মিনিট সময় চাইছি, আমি আপনার কাছ থেকে দয়া করে অমত করবেন না। অসম্ভব, বেরিয়ে যান বলছি। আমি আপনার কাছে 20টা মিনিট ভিক্ষা চাইছি। একদণ্ড ভাবলেন আলাউদ্দিন খন্দকার। ঠিক আছে, তবে যা বলবেন সব আমাদের সবার সামনেই বলবেন। দ্যুতিকে আলাদা নিয়ে কিছু বলার অনুমতি আমি আপনাকে দিতে পারব না।
মহিমা বেগমের অনুরোধে আলাউদ্দিন খন্দকার তাকে নিজের কথা রাখার সময়টুকু দিল ও সকলের সামনে সব কথা রাখার ব্যাপারটা পছন্দ হল না তার। তবে একান্তই কিছু করার না থাকার ফলে আলাউদ্দিন খন্দকারের সিদ্ধান্তই মেনে নিল সে। একটি চেয়ারে বসে কাপা হাতে এক গ্লাস পানি উঠিয়ে ঢকঢক করে খেয়ে খানিকটা সময় জিরিয়ে নিলেন তিনি। তারপর ক্ষীণ স্বরে বললেন, আজ আমি আপনাদের আমার ছেলের জীবন সম্পর্কে কিছু বলবো। আমার ছেলে সম্পর্কে আপনারা যেটুকুই জানেন তা দুতির দেখার নজরের উপরে জানেন। তবে আজ আমি বলবো শারজিমের নজরে তার দেখা জীবনকে নিয়ে। শারজিম ছিল খুবই ধীরস্থির স্বভাবের একজন ছেলে, যার আমার বা আমার স্বামীর মুখের উপর দিয়ে কোনো কথা বলার সাহস ছিল না। ভয় বলতো না তেমন নয়, সম্মান থেকেই আমাদের কথার উপরে কিছু বলতো নাও। ছাত্র ভালো ছিল শারজিম। স্কুল, কলেজ, ভার্সিটি প্রত্যেকটিতেই সবসময় টপে থাকত। মাঝে মানসিকভাবে ভেঙে পড়লেও নিজের পড়াশোনায় তার প্রভাব পড়তে দেয়নি ও। যা বলার দ্রুত বলুন। আপনার ছেলের গুণাগুণ সম্পর্কে আমরা যথেষ্ট অবগত আছি। আলাউদ্দিন খন্দকারের কথায় ছোট্ট একটি নিঃশ্বাস ফেললেন মহিমা বেগম। তারপর আবারও বলতে শুরু করলেন। 12 বছরের মাথায় শারজিম প্রথম জানতে পেরেছিল শারজিম যাকে বাবা বলে এতদিন জেনে এসেছে সে তার আসল বাবা নয়, তার বাবা ছিল একজন প্রতারক। যে বিয়ের স্বপ্ন দেখিয়ে আমার ভেতরে একটি বীজ বপন করে উধাও হয়ে গিয়েছিল, একটি বারও ফিরে এসে দেখেনি পরিবার সমাজের সঙ্গে লড়ে আমি বেঁচে আছি নাকি মরে গেছি। 12টা বছর যাকে বাবা বলে জেনে এসেছে, হঠাৎ করে সেই লোকটি তার বাবা নয় জেনে ভেঙে পড়েছিল শারজিম। দিনরাত ঘরের দরজা বন্ধ রাখত, আলো নিভিয়ে অন্ধকার করে বসে থাকত। মানতে পারছিল না ও। আমাকে মা বলে ডাকা বন্ধ করে দিয়েছিল। ওর বাবাকে বাবা ডাকা বন্ধ করে দিয়েছিল। আমার বাবা যখন আমায় বিয়ে দিয়ে দিয়েছিল তখন শারজিম আমার পেটে। আমাকে ঘাড় থেকে নামাতে চুপেচাপে বাবা বিয়েটা দিয়ে দিয়েছিলেন। তিনি একটিবারও এটি ভাবেননি সত্য কখনোই চাপা থাকে না। একদিন না একদিন তা সবার সামনে আসেই আর নরক করে ফেলে প্রত্যেকের জীবন। বুকের ভেতরটা টিপটিপ করে উঠল আলাউদ্দিন খন্দকারের। সেও কি একই কাজ করেননি? আমার শ্বশুর বাড়ি এসব মানেনি। বের করে দিয়েছিল আমায় ওই বাড়ি ছেড়ে, তবে আমার স্বামী আমার হাত ছাড়েনি। সে নিজেও বের হয়ে এসেছিল ওই বাড়ি ছেড়ে। আমার মতে তার মতো ভালো মানুষ এই পৃথিবীতে দুটো নেই। তবে যে দাগ শারজিমের মনে পড়েছিল তা তাকে ঠিক ভুল বিবেচনা বোধ নষ্ট করে দিয়েছিল। আমার স্বামী চেষ্টা করেছিল ওকে স্বাভাবিক করার, বলেছিল তোর বাবা আমি। রক্তের সম্পর্কই সবটা নির্ধারণ করতে পারে না। তোর জন্মের পর আমি প্রথম তোকে কোলে নিয়েছিলাম, আমার হাতে ভর করিয়ে তোকে চলতে শিখিয়েছিলাম। তুই তোর আধাবল নিয়ে আমাকে প্রথমে বাবা বলে ডেকেছিলি, তুই আমার ছেলে শারজিম। উত্তরে সেই প্রথম চিৎকার করে উঠেছিল শারজিম। ক্রোধে তার শরীরের প্রতিটি শিরা উপশিরা কাঁপছিল। বারবার ও বলছিল, আপনি আমার বাবা নন। আপনারা আমায় ঠকিয়েছেন। আমায় মিথ্যা বলেছেন, আমি জারজ সন্তান। আমার মা বাবা নিজের শরীরের সুখ মেটানোর সময় ভুলক্রমে আমায় জন্ম দিয়েছে, আমার এই দুনিয়ায় কেউ নেই। বাকরুদ্ধ হয়ে গেল দুতি। শারজিম কখনোই তাকে এ ব্যাপারে জানায়নি। এমনকি সে তার বাবাকে নিয়ে কখনো কথাও উঠায়নি। একবার নিজে থেকে দুতি জিজ্ঞেস করে বসেছিল, তোমার বাবা কি বাইরে থাকে? বাসায় কখনো দেখি না যে। উত্তরে খানিকটা কেঁপে উঠেছিল সে। বলেছিল, মহিমা বেগমের স্বামী মৃত, আমার বাবারটা জানি না। উত্তরটা এলোমেলো লাগলেও এ ব্যাপারে না শারজিম না স্পর্শা পরবর্তীতে কারো কাছেই কিছু জানতে চায়নি সে। মনে হয়েছিল মৃত বাবার কথা স্মরণ করিয়ে শুধু শুধু দুঃখ বাড়ানোর কোনো মানে হয় না। আমার স্বামী আমাদের ছেড়ে চলে গেছেন 10 বছর হলো, তবে একটি আফসোস নিয়েই তাকে এই দুনিয়া ছাড়তে হয়েছিল।
শারজিম আর কখনোই তাকে বাবা বলে ডাকেনি। হাসপাতালে অসুস্থ অবস্থায় যখন সে বারবার শারজিমের সাথে দেখা করতে চাইছিল, তখনও ও আসেনি। সেই 12 বছরের শারজিমের মনে জারদ শব্দটি এমনভাবে গেঁথে গিয়েছিল যে তার থেকে কখনোই বের হতে পারেনি ও। স্পর্শা ভাই বলতে পাগল ছিল, তবে শারজিম কখনোই স্পর্শাকে বোন হিসেবে মানেনি। দুদণ্ড ওর পাশে বসে কথা বলেনি। তোমার মনে আছে কিনা দুতি, তোমাকে আমাদের বাসায় শারজিম পাঠিয়েছিল স্পর্শাকে গান শেখানোর জন্য। তার আগেই স্পর্শাকে ও বলে দিয়েছিল যাতে তোমার কাছ থেকে গান শেখে স্পর্শা। স্পর্শার গানের ব্যাপারে কোনো আগ্রহ না থাকলেও ভাইয়ের আদেশ পেয়ে খুব খুশি হয়েছিল ও সেদিন, কারণ সেই প্রথম ওর কাছ থেকে কিছু চেয়েছিল শারজিম। থামলেন মহিমা বেগম। ভেতরের কষ্টগুলো দলা পেকে বারবার গলায় এসে আটকে যাচ্ছে তার। কষ্ট হচ্ছে অতীতের স্মৃতি আওড়াতে। আমার স্বামীর মৃত্যুর পর শারজিম আবারও আমায় মা বলে ডেকেছিল। আমি কাঁদতে পারছিলাম না পারছিলাম খুশি হতে। মিশ্র এক প্রতিক্রিয়ায় আমি নীরব হয়ে পড়েছিলাম। ভাবছিলাম এত ভালো এক মানুষের বিয়োগে কষ্ট হচ্ছে না কেন শারজিমের? নিজের বাবা নয় বলে? তবে সে তো কখনো বৈষম্য করেনি, বরং স্পর্শার চেয়ে বেশি ভালোবাসত ও শারজিমকে। তবে কেন শারজিম জীবিত অবস্থায় মেনে নিতে পারেনি তাকে? কেন তার মৃত্যুকালে মুখে হাসি ফিরিয়ে আনেনি? কিন্তু ততদিনে শারজিম নষ্ট হয়ে গেছে। বাবমা প্রতি ক্ষোভ তাকে এমন এক জায়গায় নিয়ে গিয়েছে যে হাজার বাধাও তাকে সেখান থেকে ফিরিয়ে আনতে পারেনি। তোমাকে বাড়িতে আনার পেছনে ওর কোনো উদ্দেশ্য ছিল বুঝতে পারছিলাম, তবে ঠিক কী উদ্দেশ্য ধরতে পারছিলাম না। তাই তুমি যখন গান শেখাতে পারবে না বলেছিলে, তখন মনের ভেতরের অস্থিরতা কেটে গিয়েছিল আমার। তবে স্পর্শা ভাইয়ের প্রথম আদেশ মানতে এতটাই উতলা হয়ে পড়েছিল যে সে তোমায় টিউটর হিসেবে রেখেই দিয়েছিল। মেয়ে আমার ছোট ছিল, ওর মাথায় শুধু এটাই কাজ করছিল, হয়তো তোমার আশেপাশে থাকলে সে তার ভাইয়ের কাছেও প্রিয় হয়ে উঠবে, ভাইয়ের সঙ্গ পাবে। ও যা মেনে নিয়ে চুপচাপ থাকা ছিল আমার প্রথম ভুল। দীর্ঘশ্বাস ছাড়লেন মহিমা বেগম। দুতির দিকে তাকিয়ে ধরা গলায় আবারও বললেন, ভুল না অন্যায়, আমার অন্যায় ছিল ওটা। তোমায় যেদিন ও বিয়ে করে নিয়ে এসেছিল সেদিন দুপুরে শারজিম আমায় বলেছিল বিকেলে স্পর্শাকে বাইরে থেকে ঘুরিয়ে আনতে। আমি বেশ অবাক হয়েছিলাম। হঠাৎ স্পর্শাকে নিয়ে এত ভাবছে শারজিম। ইচ্ছে না থাকা সত্ত্বেও ছেলের কথা মতো বেরিয়ে পড়েছিলাম। তারপর বাড়ি ফেরার খানিকক্ষণের মাথায় যখন তোমরা এলে, আমি পুরো ঘটনা জানতে পারলাম। তখন আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমার ছেলে রাজনীতির সাথে জড়িয়ে যেমনই হয়ে পড়ুক না কেন, তার কোনো মেয়ে আসক্তি ছিল না। তবে কি তোমায় সত্যিই ভালোবেসে বিয়ে করেছে? তাহলে কি মেনে নিব? ঠিক কি করব ভেবে পাচ্ছিলাম না। শারজিমের দুপুরের বলা কথা এবং কাজ আমায় বারে বারে বলছিল কোনো ঝামেলা আছে। উদ্দেশ্য শারজিমের খারাপ, তাই শেষমেশ সিদ্ধান্ত নিয়েছিলাম তোমার বাবা মা মেনে নিলে আমিও মেনে নেব। কারণ একজন মেয়ের বাবা মাই তার দুনিয়া। শারজিমের উদ্দেশ্য খারাপ হলেও তারা অবগত থাকলে তোমাকে তারা প্রোটেক্ট করতে পারবে। পরবর্তীতে কিছু হলেও তারা তোমার ছায়া হয়ে পাশে দাঁড়াবে, যা আমি পারবো না। কারণ শারজিম আমার কোনো কথাই শোনে না, আর আমিও কখনো ওর উপর সেভাবে চাপ প্রয়োগ করিনি। হয়তো একটি অপরাধবোধ ছিল বলেই পারিনি। তবে ছেলের জন্য আমার বুকের ভেতরটা পুরতো কষ্ট হতো। তাই শেষমেশ সিদ্ধান্ত নিলাম তোমাদের ফিরিয়ে আনার। হয়তোবা আমিই ভুল ভাবছিলাম। হয়তো শারজিমের কোনো বাজে উদ্দেশ্য ছিল না। তাই মাস দুয়েক যেতেই আমি লিখনকে বাসায় ডাকলাম। শারজিমের খোঁজ জানতে চাইতেন ও বলল, তোমার বাবা মা তোমাদের সম্পর্ক না মানায় তুমি তাদের কাছে চলে গেছ। বিশ্বাস করো, শুনে আমার বুকটা ফেটে যাচ্ছিল।
কি পেল আমার ছেলে জীবনে? সুখ জিনিসটা কেন লেখা নেই ওর কপালে? কল দিলাম, ওকে বাসায় ফিরে আসতে বললাম। আমার কথার পিঠে যার তর্কের অভ্যাস ছিল সে সেদিন নীরবে ফিরে এল। প্রচুর রাত করে বাড়ি ফিরত ও। আগে যা দিনে বাড়ি ফিরত তাও বন্ধ করে দিয়েছিল। আবার বাড়ি থেকে বের হয়েও যেত ভোর থাকতে। আমি জিজ্ঞেস করতাম, এত ভোরে কোথায় যাস? উত্তর দিত না ও। তার মানে আমাদের বিয়ের 2 মাস পর থেকেই ও আপনাদের সাথে থাকত? হ্যাঁ। শরীর শক্ত হয়ে এল দুতির। তাকে বেঁধে অন্য লোককে ঘরে ঢুকিয়ে দিয়ে শারজিম নিজের বাড়িতে চলে যেত। এই লোককে কখনোই মাফ করতে পারবে না সে, কখনোই না। তারপর বছর যেতে না যেতেই হঠাৎ করে বাড়ি ফেরাও বন্ধ করে দিল শারজিম। ওর ফোন বন্ধ, তাই যোগাযোগের কোনো উপায় না পেয়ে ভার্সিটিতে গিয়ে খোঁজ নিতেই জানতে পারলাম সভাপতি পদে নির্বাচিত হয়নি ও। সেদিন বেশ অবাক হয়েছিলাম, কারণ আমার জানাই ছিল না সভাপতি পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছে ও। লিখনকে আবারও ডাকলাম, ওর খবর জানতে চাইলাম। তবে এবারে কিছু বলতে পারল না লিখন। তবে আমার কিছু প্রশ্নে তার মুখের রং বদলে যাওয়া আমার মনে সন্দেহ ঢুকিয়ে দিল। লোক লাগালাম লিখনের পেছনে। আর তাতেই যতটুকু জানতে পারলাম তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। মনের ভেতরটা বারে বারে চিৎকার করে বলছিল, শারজিমের রক্তেই প্রতারণা মেশানো। ও আমার ছেলে হতেই পারে না, ও ওর প্রতারক বাবার ছেলে ছিল। এটুকু বলেই ভেঙে পড়লেন মহিমা বেগম। কাপা হাতে জগ থেকে আরেক গ্লাস পানি ঢেলে তা ঢকঢক করে গিলে ঘন ঘন কিছু নিঃশ্বাস ফেললেন। তারপর আবারও বললেন, আমি যখন শারজিম এবং তোমার খোঁজ পেলাম তখন তোমার বাবার নাম্বারও জোগাড় করলাম। তাকে কল করে মেয়েকে জাহান্নামের ভেতর থেকে উদ্ধার করতে বললাম। আমার মনে আছে সেদিন তোমার বাবা আমার এক ফোন কলেই কেমন হন্তদন্ত হয়ে তোমায় উদ্ধারের জন্য বেরিয়ে পড়েছিল। কারণ তিনি তোমার বাবা সন্তানের করা হাজারো ভুল ক্ষমা করাই তাদের কাজ। মহিমা বেগমের কথায় আলাউদ্দিন খন্দকারের দিকে তাকালো দুতি। বাবাকে সেও একবার প্রশ্ন করেছিল কিভাবে তার খোঁজ পেয়েছিলেন তিনি, তবে সেদিন তার উত্তর এড়িয়ে গিয়েছিলেন। আমিও আমার ছেলেকে ক্ষমা করে দিয়েছিলাম, যদিও সে যা করেছে তা ক্ষমার অযোগ্য। একজন নারী হিসেবে কখনোই সে আমার ক্ষমা পাবার যোগ্য নয়, তবে একজন মা হিসেবে আমি তাকে ক্ষমা করেছিলাম। সন্তানকে তিলে তিলে ভেঙে পড়া থেকে উদ্ধার করেছিলাম। আমার ছেলে পাগল হয়ে পড়েছিল তোমার জন্য দুতি। সারা রাতদিন নেশায় ডুবে থাকত। বাসায় বন্দি করে রাখলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করত, তোমাদের বাড়ির সামনে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকত। অপরাধবোধ ভেতরে ভেতরে ওকে মেরে ফেলছিল। প্রচুর অসুস্থ হয়ে পড়েছিল ও। সব দেখতাম, বুক চিরে কিছু দীর্ঘশ্বাস বেরিয়ে আসত। তবে আমার ছেলের কষ্ট তো তাতে কমত না, তাই শেষে ডাক্তারের পরামর্শ নিলাম। উনি জানালেন শারজিমের এমন এক সঙ্গী প্রয়োজন যে তাকে তার সবটা দিয়ে ভালোবাসবে, শারীরিক মানসিক উভয় দিকেই সাপোর্ট দেবে। তারই কথা মতো আমাদের গ্রামের দুঃসম্পর্কের এক চাচার নাতনির সাথে ওকে বিয়ে দিলাম। সে সময় ও সজ্ঞানে ছিল না, আর এর মাঝেই আমি করে ফেললাম দ্বিতীয় অন্যায়। মেয়েটি অল্প বয়স্ক। শারজিমের প্রতি তার কোনো চাওয়া পাওয়া নেই। রোজ রাতে শারজিমের নেশা করে বাড়ি ফেরা। দীর্ঘ 1 বছর শারজিমকে রিহাবে রাখা নিয়ে তার ছিল না কোনো অভিযোগ। আজ যখন শারজিম সুস্থ এক জীবনে প্রবেশের পরও তাকে স্ত্রী হিসেবে মানে না, তাতেও তার নেই কোনো অভিযোগ। সে তার নিজের মতো রান্নাবান্না ঘরদোর গোছানোর মাঝেই তার সংসার জীবনের অর্থকে সীমাবদ্ধ রেখেছে। তবে জানো, মেয়েটির নিষ্পাপ মুখের দিকে তাকালেই আমার আত্মা পুড়ে যায়। এ কি করলাম আমি বাচ্চা মেয়েটির সাথে?
নিজের ছেলেকে সুখী রাখতে বাচ্চা এক মেয়ের জীবন নষ্ট করে দিল আম। চোখের পানি মুছলেন মহিমা বেগম। লম্বা একটি দম ফেলে ক্ষীণ স্বরে বললেন, কাল রাত থেকে তোমাদের মেয়ের কথা শোনার পর থেকে আবারও আগের মতো অসুস্থ হয়ে পড়েছে শারজিম ও এখন হাসপাতালে। বারবার খিঁচুনি উঠছে, নিঃশ্বাস নিতে পারছে না। এই অবস্থায় আমি ওকে কথা দিয়ে এসেছি আমি তোমাকে আর তোমাদের মেয়েকে ওর কাছে নিয়ে যাব। মহিমা বেগমের কথায় যেন বাজ পড়ল পুরো ঘরজুড়ে। উঁচু গলায় আলাউদ্দিন খন্দকার বললেন, আপনাকে কে বলল এসব বাজে কথা? কেউ একজন কল করেছিল, ওদের মেয়ের ছবিও পাঠিয়ে দিয়েছে। মিথ্যা বলেছে। মিথ্যা বলেনি। আমি সেদিন আপনার মেয়ের জীবন বাঁচিয়েছিলাম, আজ আমি আমার ছেলের জীবন আপনার কাছে ভিক্ষা চাইছি। একদিনের জন্য, শুধুমাত্র একদিনের জন্য আপনি ওদেরকে আমার সাথে যেতে দিন। একসময়ের করা উপকারের কথা স্মরণ করাতেই থেমে গেলেন আলাউদ্দিন খন্দকার। গম্ভীর মুখে সে মেঝের দিকে তাকাতেই মহিমা বেগম বললেন, খুব কষ্টে আমি আমার ছেলেকে আজ এই জায়গায় এনে দাঁড় করিয়েছি। সংসার সাজিয়ে দিয়েছি, আমার জীবনে আপন বলতে কেউ নেই। আমি আমার স্বামীর মতো আমার ছেলেকেও হারাতে চাই না। দুতি, আমি কথা দিচ্ছি আমি কালই তোমাদের ফিরিয়ে দিয়ে যাব। তোমার অপরাধীর মা নয়, বরং বলছি একজন ছেলের মা হয়ে, যে আজ অসুস্থ অবস্থায় নিজের মেয়েকে একবার দেখার জন্য ছটফট করছে, একজন মেয়ের শাশুড়ি হয়ে, যার সংসার জীবন এখনো শুরুরই হয়নি। তুমি মেয়েটিকে বিধবা করে দিও না। মুখ খুলল দুতি। স্থির গলায় সে বলল, আমি আপনাকে সম্মান করি, তবে আমার পক্ষে ওখানে যাওয়া সম্ভব নয়। হঠাৎ উঠে দুতির পা জড়িয়ে ধরলেন মহিমা বেগম। আর্তনাদের সুরে বললেন, একদিন মা, আমি তোমায় বা তোমার মেয়েকে রেখে দিব না। আমি আমার ছেলের সংসার সাজিয়ে দিয়েছি। সম্ভব নয়, আপনি আমার পা ছাড়ুন। তুমি এত কঠোর হতে পারো না, তুমিও তো একজন মা। আমি কারো মা নই, প্লিজ আপনি ফিরে যান। আমার পা ছাড়ুন। হতাশ হলেন মহিমা বেগম। তবে কি তার ছেলেকে দেয়া কথা রাখতে পারবে না সে? এরই মাঝে পাশ থেকে আলাউদ্দিন খন্দকার বললেন, তুমি যাবে দুতি, উনি আমায় যে উপকার করেছিলেন আজ তুমি তা শোধ করে দিয়ে আসবে। যেন পরবর্তীতে ওই উপকারের কথা বলে বড় কিছু চাওয়ার মুখ উনার না থাকে। রুনা, গোছ হও। রতিকেও তৈরি করো, আমি তোমাদের নিয়ে যাব, সহিসালামতে নিয়েও আসব। গেইটে কয়েকবার কড়া নেড়ে দাঁড়ালো ইশতিয়াক। আকাশটা মেঘলা হয়ে আছে। কোথাও কালো, কোথাও সাদা মেঘে ছেয়ে আছে পুরো আকাশ। পরন্ত বিকেলের লাল সূর্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, ঠিক যেভাবে তার জীবন থেকে দুতি হারিয়ে যাচ্ছে। না, দুতি হারিয়ে যাবে না তার জীবন থেকে। ভোরের আলো মতো সে আবারও ফিরে আসবে তার জীবনে। আপনি? গেইট খুলে অবাক হয়ে নিতা প্রশ্নটি করতেই ম্লান হাসল ইশতিয়াক। জি। এখানে কেন? দুতিকে নিতে এসেছি। তাকে পাবেন কোত্থেকে? সে তো এতক্ষণে পাড়ি জমিয়েছে শারজিমের কাছে। হঠাৎ করেই বুকের ভেতরের ব্যথাটা শুরু হল ইশতিয়াকের। তাকে ফেলে দুতি শারজিমের কাছে চলে গেছে? তুমি তাহলে ওই মেয়েকে দিয়েই সংসার করাতে চাইছ? ওদের বিয়ে হয়েছে, একে অপরের সাথে ওরা মানসিকভাবে জড়িয়ে পড়েছে। এখন একটি সম্পর্ক চাইলেই তো শেষ করা যায় না। একটি সম্পর্কের ইতি ঘটানো কি খুব কঠিন? তো খুব সহজ? কই, আজ পর্যন্ত তো আমার আপনার সম্পর্কের ইতি আমি ঘটাতে পারিনি। ইকবাল এবং রেহানা চৌধুরীর কথার মোড় অন্যদিকে ঘুরে যাচ্ছে বুঝে মুখ খুললেন লিলি বেগম। দরাজগলায় তিনি বললেন,
তোমার মুখ থেকে এই কথা শুনতে হবে তা আমি কখনো ভাবতে পারিনি রেহানা। দেশে মেয়ের অভাব নেই যে একজন চরিত্রহীন মেয়েকে দিয়েই সংসার করাতে হবে। নীরব হয়ে পড়লেন রেহানা চৌধুরী। দ্যুতি সম্পর্কে এটুকু জেনেই তাকে মানতে নারাজ এই পরিবার। সেখানে ওর একটি বাচ্চাও রয়েছে, এ খবর জানলে বাড়ি যুদ্ধক্ষেত্রতে পরিণত হতে বেশি একটা সময় লাগবে না। তবে এভাবে নীরবে থাকলেও তো কিছু হবে না, তার ছেলেকে সুস্থ একটি জীবন তারই দিতে হবে। বড়মা তো ভুল কিছু বলেনি, একটা সম্পর্ক তো এত সহজেই ভাঙা যায় না। থমথমে গলায় বলল ইশরাক। তা শুনে খেকিয়ে উঠলেন শিপু চৌধুরী। কঠিন স্বরে তিনি বললেন, তুই চুপ কর। ওই মেয়ে এই বাড়িতে পা দিল, আমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। এটা কেমন কথা মা? তোমার কথার দ্বারা এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তুমি ভাবিকে হিংসা করো। হিংসা করব আমি? কি আছে ওর ভেতরে? ওর মতো বাজারি এক মেয়েকে করব আমি হিংসা? তাহলে কেন বারবার এমন কথা বলছো? পরিস্থিতি ক্রমশ বিগড়ে যাচ্ছে বুঝে রেহানা চৌধুরী বললেন। তোমরা থামো, আমাকে আমার কথা শেষ করতে দাও। দ্যুতিকে আমি ভালো খারাপ কোনোটাই বলছি না, কেননা দ্যুতির মুখ থেকে কিছু না শোনা পর্যন্ত আমি ওকে খারাপ বলতে পারি না। হয়তো ওর কিছু যুক্তি আছে, কিছু প্রতিবন্ধকতা আছে, সেগুলো শুনেই আমি দ্যুতি এবং ইশতিয়াককে নিয়ে সিদ্ধান্ত নিতে চাই। আমার করা ভুলের জন্য আমি আমার ছেলের জীবন নষ্ট করতে পারি না। শিপু চৌধুরী বললেন। দ্যুতির মুখ থেকে শোনা মানে কি? ওই তো দ্যুতিকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা। আশ্চর্য! মা, তুমি একটু চুপ থাকতে পারো না? বিরক্ত হয়ে ইশরাক মুখ খুলতেই তাকে থামিয়ে দিলেন লিলি বেগম। ভ্রু কুঁচকে তিনি বললেন, ভুল কি বলেছে শিপু? এত কিছুর পর আবারও ওই মেয়েকে এই বাড়িতে আনলে আমাদের মানসম্মান থাকবে? তাছাড়া কেনই বানিয়ে আসবো আমরা ওকে এই বাড়িতে? এত কিছু হবার পর ওর মুখ থেকে সাফাই শোনার কোনো মানে হয় না। তাহলে তুমি কি চাইছো ফুপু? যেভাবে যা চলছে চলুক না, আগ বাড়িয়ে নিজে থেকে ওদের কাছে যাওয়া মানে ওদের মিথ্যাকে প্রশ্রয় দেওয়া। তাছাড়া ভুল করলে ওরা করেছে, আমরা কেন এসব মিটমাট করতে যাব? আমি তোমার কথার সাথে একমত হতে পারলাম না, যেভাবে যা চলছে সেটা সেভাবেই চলতে দেয়া যাবে না। ভাবি আসুক, নিজের যুক্তি রাখুক, তারপর না হয় মুরব্বীরা বসে কোনো সিদ্ধান্ত নেয়া যাবে। ইশরাকের কথার পিঠে রেহানা চৌধুরী বললেন, হ্যাঁ, এটাই আমি বলতে চাইছিলাম। চাইলেও তো হুট করে একটি সম্পর্ক থেকে বেরিয়ে আসা যায় না। তাহলে তো পারলে আমিও অনেক কিছুই পারতাম। দাঁতে দাঁত চেপে ক্রোধিত চোখে রেহানা চৌধুরীর দিকে তাকালেন শিপু চৌধুরী। তাকে উদ্দেশ্য করে কি টিপ্পনি কাটলেন তিনি? যা ইচ্ছা করো। এই মেয়ে বাজারি মেয়ে। এই সংসারে ফিরে এলে কখনোই আমাদের সংসারে শান্তি আসবে না। কলিং বেলের শব্দে কথা পুরো করতে পারলেন না শিপু চৌধুরী, উঠে দাঁড়িয়ে সদর দরজার দিকে এগুলো সে। ভাবি কোথায়? ভাবি আসেনি? ইশতিয়াককে একা বাসায় ঢুকতে দেখে ইশরাক প্রশ্নটি করতেই সকলের সামনে সোফায় বসে লম্বা একটি দম ফেলল সে। বুকের ভেতরটায় তার ঝড় শুরু হয়েছে। লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে দ্যুতিকে নিয়ে তার মনের ভেতরে গড়া ছোট্ট ছোট্ট ঘর, হাজারো স্বপ্ন। দম বন্ধ হয়ে আসছে, পৃথিবীকে একটি দুঃখের সাগরবিহীন দ্বিতীয় কিছু মনে হচ্ছে না। ভালোবাসায় এত কষ্ট কেন? কেউ বলতে পারবে কি? কি হলো? দ্যুতি কই? শিপু চৌধুরী প্রশ্নটি করতেই ভাঙা স্বরে ইশতিয়াক বলল, দ্যুতি ওর এক্স হাজবেন্ডের কাছে ফিরে গেছে। কি হলো তো এবার?
হলো? খুব তো উস্কানিমূলক কথা বলছিলে, চরিত্রহীন বউকে বাড়িতে এনে তুলে আমার সংসার নষ্ট করে দিতে চাইছিলে, এবার বলো কিছু। রেহানা চৌধুরীর দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলেন শিপু চৌধুরী। লিলি বেগম বললেন, ছি ছি। এখান থেকে বেরিয়ে যাবার 24 ঘন্টাও পার হতে দিল না। এরই মাঝে আরেকজনের কাঁধে ঝুলে পড়ল। এসব মেয়েদের পুরুষ ছাড়া চলে না, আজ এক কাল আরেক। সারাদিন প্রজেক্টের নাম করে বাইরে আরো কত কি করে বেরিয়েছে আল্লাহ মালুম। আল্লাহ সত্যিই মহান, সময় থাকতেই এই মেয়ের হাত থেকে আমাদের বাঁচিয়ে দিয়েছেন। মেয়েকে কি শোনাচ্ছেন আপা? যে এনেছিল তাকে শোনান। যেমন মহিলা এনেছিল তেমন একটা, এদের আবার চরিত্র বলতে কিছু আছে নাকি? একজনকে দিয়ে সুখ না হলে অন্যজনের কাছে শরীরের ঝাঁজ মেটাতে চলে যায়। মা, চুপ কর তুই, আমরা খুব পর হয়ে গেছিলাম আর ওই জামিল খুব আপন হয়ে গিয়েছিল। তার কথা মতো ছেলের জীবনের সিদ্ধান্ত নিয়ে বসলো, অথচ আমাদের একটিবারও জানালো না। কেন রে? জামিল তোর কি লাগে? জামাই লাগে? জামাইয়ের মতো আদর সোহাগ করে তোকে? চোখজোড়া ঝাপসা হয়ে এল রেহানা চৌধুরীর। বারবার কানে এসে বাজতে লাগল ইশতিয়াকের বলা কথাগুলো। এ কি করল সে? নিজ হাতে নিজের ছেলের জীবনটা নষ্ট করে দিল। হঠাৎ মাথার ভেতর তীব্র যন্ত্রণা অনুভব করলেন তিনি। গলার ভেতর থেকে উকি দিয়ে মুখ ভর্তি বমি বেরিয়ে আসতেই গলগল করে তা বের করে দিয়েই তিনি ঝুঁকে পড়লেন ইশরাকের শরীরের উপর। অস্পষ্ট সুরে বিড়বিড় করে আওড়াতে লাগলেন, ছেলেকে নিয়ে বলি। রাতের ঢাকা নীরব নয়, সর্বে ভরপুর। গভীর রাতে এই সরব খানিকটা কমে এলেও নিশ্চুপ হয়ে উঠে না চারিদিক। রিকশার টুংটাং ধ্বনি, গাড়ির হর্নের আওয়াজ, রাস্তার কিছু কুকুরের ভুকভুক যেন নীরবতা নামাতে গিয়েও পেরে ওঠে না। আগে সার্জিম আসতে দেরি করলেই ব্যালকনিতে দাঁড়িয়ে এসব খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করত দুটি। কখনো বা ল্যাম্পপোস্টের লাল আলোর দিকে তাকিয়ে গুনগুনিয়ে গেয়ে উঠত রবীন্দ্রসঙ্গীত। অতি আবেগে আকাশপানে চেয়ে প্রশ্ন করে উঠত, জীবন তুমি এত সুন্দর কেন? তবে এখন এসব করা হয় না। বিবর্ণ এই জীবনের দিকে তাকিয়ে বলতে ইচ্ছে হয় না, সে কেন এত সুন্দর? বসি আপনার পাশে? চেয়ারে হেলান দিয়ে করিডোরে বসে চিন্তায় মগ্ন ছিল দুটি। হঠাৎ পাশ থেকে মেয়েলি কণ্ঠস্বর কানে এলেও চোখ মেলল না সে। অস্পষ্ট সুরে বলল, হুম। আপনি উনার প্রথম স্ত্রী? হুম। আপনাকে উনি অনেক কষ্ট দিত? হুম। আমাকেও দিত প্রথম প্রথম। আমি কাঁদতাম, আম্মা বলতো স্বামী মারবে কাটবে, স্বামী ভালোও বাসবে। আমি আছি তোমার সাথে, একটু মানিয়ে নাও। অহ, মেয়েটি স্বামীহা সার্জিমের স্ত্রী। তবে তার সঙ্গে কথা বলায় আগ্রহ বোধ করল না দুটি। আপনি কত সুন্দর। গায়ের রং কি সুন্দর, ফর্সা টকটকে। আর আমি তাহলে আপনাকে ভুলে আমায় কিভাবে ভালোবাসবেন উনি? আম্মা বলে সেজেগুজে উনার সামনে যেতে আমি সেজে উনার সামনে যাই, তবে উনি ঘুরেও দেখে না। দেখবে কিভাবে? আমি তো আপনার মতো সুন্দর না। এ পর্যায়ে চোখ মেলে সামিহার দিকে তাকালো দুটি, ক্ষীণ স্বরে বলল, কে বলেছে তুমি সুন্দর নও? তুমিও সুন্দর। কালোরা কখনোই সুন্দর হতে পারে না।
পারে তোমার চেহারার ভেতর যে মায়াবী ভাব আছে তা আমি খুব কম মেয়েদের মুখেই দেখেছি। মুচকি হাসল স্বামীহা। মেয়েটির গায়ের রং শ্যামলা হলেও মুখটা গোলগাল, চোখজোড়া বিশাল, কিছুটা মা দুর্গার ন্যায়, আর হাসি অদ্ভুত সুন্দর। আপনাদের মেয়েটা আপনার মতো সুন্দর হয়নি, উনার মতো হয়েছে তাই না? প্রশ্নটির জবাব দিল না দুতি। স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সামিহার দিকে। আপনারা কালই চলে যাবেন? হ্যাঁ, যদি উনি আপনাদের যেতে না দেয়। উনি আমাদের যেতে না দেবার কেউ নয়, আমি চাইলে অবশ্যই আমি যেতে পারব, কিন্তু আমার যখন বাড়ি যেতে মন চায় তখন যে আম্মা আমায় যেতে দেয় না, কারণ তোমার উপর উনারা কর্তৃত্ব ফলাতে চান, আর একজন মানুষ হিসেবে অন্যের অহেতুক চাওয়াকে প্রশ্রয় দেয়া উচিত নয়। তো আমি উনাদের কথা মানব না? তাহলে কে নিয়ে যাবে আমায় আমাদের বাড়ি? কার সাথে যাব আমি? ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল দুতি। মেয়েটির মুখের প্রতিটি কথায় বলে দিচ্ছে মেয়েটি শারজিমের মতো পশুর জন্য সঠিক নয়। তোমার বয়স কত? আমার বয়স? দুতির প্রশ্নে হাতের আঙ্গুলের কর গুনে গুনে স্বামীহা বলল, 17। পড়েছ কোনো ক্লাস অবধি? 6। তারপর তো বাবা মারা গেল, মারও অন্যখানে বিয়ে হয়ে গেল, তারপর আর পড়ার সুযোগ হয়নি। সুযোগ হলে পড়তে? পড়তাম। কখনো তোমার শাশুড়িকে বলনি তুমি পড়াশোনা করতে চাও? না। তাহলে কি করো তুমি সারাদিন একা বসে বসে? বলবো। উৎসুক হয়ে দুতির দিকে ঘুরে বসল স্বামীহা। ঠোঁটে মুখে হাসির ঝলক নিয়ে বলল, ভোরে উঠে নামাজ পড়ে রান্নাঘরে ঢুকি, সকালের নাস্তা বানিয়ে স্পর্শাকে ডেকে তুলি, তারপর আম্মার পায়ে গরম তেল মালিশ করে দেই, তার গোসলের ব্যবস্থা করে আমি দুপুরের রান্নার গোছগাছ করি। এরই মাঝে এক একদিন উনি উঠেন, উনি আবার আমায় দেখতে পারেন না, তাই উনার উঠার শব্দ শুনেই আমি টেবিলে খাবার দাবার গুছিয়ে রেখে আসি। তারপর উনার খাবার পর কথোপকথনের এ পর্যায়েও মহিমা বেগম করিডোর ধরে এগিয়ে আসতেই থেমে গেল স্বামীহা। নীরব দৃষ্টিতে তার দিকে চাইতেন তিনি বললেন, শারজিমের জ্ঞান ফিরেছে দুতি, এসো, ও তোমায় ডাকছে। সহজে চোখের জল আসে না ইশতিয়াকের। ভেতরে যতই অদ্ভুত কষ্ট হোক সেই কষ্টের তীব্রতাকে সহ্য করতে পারে হাসি মুখে। তবে রেহানা চৌধুরীকে হাসপাতালে ভর্তির পর আজ সে খেয়াল করল অনেকদিন পর তার চোখের কোণায় জল জমেছে। অল্প অল্প জল, যা খুব সহজেই মুছে নেওয়া যায়। স্ট্রোক করেছেন রেহানা চৌধুরী। দুতির নেয়া পদক্ষেপ মেনে নিতে পারেননি তিনি। কেন করল দুতি এমনটা? সে অতীতে যাই করুক না কেন সব তো ভুলে যেতে চেয়েছিল তারা। তবে কেন করল দুতি এসব? চোয়াল শক্ত হয়ে এল ইশতিয়াকের। হাসপাতালের বারান্দায় পায়চারি করা বন্ধ করে একটি চেয়ারে স্থির হয়ে বসে পড়ল সে। দুতিকে তার প্রতিটি প্রশ্নের জবাব দিতে হবে। দুতি কেন মিথ্যার খেলায় তার পরিবারকে জড়াল? কেন গেল সে শারজিমের কাছে? যদি যাবারই ছিল তবে কেন বিয়ে নামক একটি পবিত্র বন্ধনে তার সাথে নিজেকে জড়াল সে? চলবে।